আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টাকে আমরা টোটাল 10টা ভাগে ভাগ করছি যেন আমাদের রিভিশনে সুবিধা হয়। আমরা পর্যায়ক্রমিকভাবে 10টা পার্ট দেখব। প্রথমত পার্ট ওয়ান হচ্ছে ভর বৃদ্ধি। ভর বৃদ্ধি হলো নিউটনিয়ান মেকানিক্সে আমরা কোনো একটা বস্তুর ভরকে কনস্ট্যান্ট ধরে রাখি, যে বস্তুর ভর যে কোনো অবস্থায় কনস্ট্যান্ট থাকবে। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতা নীতিতে দেখাইছেন যে কোনো বস্তুর ভরটা গতিশীল থাকলে একরকম হয়, স্থির থাকলে আরেক রকম হয়। অর্থাৎ কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর ভরটা নিশ্চল বস্তুর ভরের চেয়ে বেশি হয়। এইটাকেই বলা হয় ভর বৃদ্ধি। তাহলে বস্তুটা যখন স্থির আছে, তুমি যদি এটার ভর মাপো তাহলে ভরটা যা পাবা, গতিশীল থাকলে ভরটা আরো বেশি পাবা। এটাকেই বলা হয় ভর বৃদ্ধি, মানে গতিশীল হইলেই ভরটা বৃদ্ধি পায়। গতিশীল অবস্থার বস্তুর ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, স্থির বা নিশ্চল অবস্থার বস্তুর ভরকে যে এম নট দ্বারা প্রকাশ করি, এইখানে অনুসারে, সূত্র অনুসারে এম ইজ গ্রেটার দেন এম নট। গতিশীল অবস্থার ভরটা স্থির অবস্থার ভরের চেয়ে বেশি। এটা নিয়ে যে আমাদের সূত্রটা, এই সূত্রটা হচ্ছে এম সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এখানকার সূত্র। এটা আমাদের এখানকার সূত্র। কোনটার কি পরিচিতি? এম এম হচ্ছে ওই যে গতিশীল ভর, গতিশীল ভর, গতিশীল ভর। এম নট স্থির ভর, স্থির ভর। দুইটাই চেষ্টা করবা এসআই ইউনিট অর্থাৎ কেজিতে ইউজ করার জন্য। বাকি আছে ভি, ভি হচ্ছে বেগ। এখন এই বেগটা হচ্ছে আপেক্ষিক বেগ, এটা হলো আপেক্ষিক বেগ। এটা মিন করে যে হয় যার ভর মাপতেছো সে গতিশীল, আর না হলে যে পর্যবেক্ষণ করতেছে সে গতিশীল। একজন গতিশীল হইলে হলো, মানে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ থাকলে হলো। এই বেগটাই আমরা এখানে লিখবো। তো এটা আমরা এসআই ইউনিট অর্থাৎ মিটার পার সেকেন্ডে নেওয়ার চেষ্টা করব। বাকি আছে সি, সি হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে একটা অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 1। একটি কণার স্থির অবস্থায় ভর এত। স্থির ভরকে আমরা প্রকাশ করি এম নট দ্বারা, 10⁻24 কেজি। এই কণাটি যদি এত বেগে গতিশীল হয় তাহলে বেগের মান v 1.8 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এর ভর কত হবে? অর্থাৎ গতিশীল হইলে তার ভর কত হবে, মানে গতিশীল ভরটা কত হবে, m এর মান। তো আমরা সূত্র জানি, m সমান m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। এখানে ভ্যালুগুলো বসাই যেতে থাকে। আমার দরকার m, m নটের মান হচ্ছে 10⁻24 রুট ওভার 1 মাইনাস ভি, ভি এর মান 1.8 10⁸ ডিভাইডেড বাই সি, সি হচ্ছে 3 × 10⁸। এটাকে স্কোয়ার করবো। এখান থেকে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবো সেটাই আমাদের আনসার। তো তুমি নিজে নিজে একটু ক্যালকুলেট করে নেওয়ার চেষ্টা করবা। আমি দেখি যদি ক্যালকুলেশনটা এরর হয় তুমি একটু ঠিক করে নিও। আমি ক্লাসের মাঝখানে ক্যালকুলেশন করলে ভুল হইতে পারে। রুট 1 মাইনাস 1.8 10⁸ বাই 3 10⁸ স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে আসতেছে 1.25 10⁻⁻24 কেজি। এটাই আমাদের আনসার। আরেকটা অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 2। 100 কেজি স্থির ভরের, তাহলে স্থির ভর এম নট এর ভ্যালু দেওয়া 100 কেজি। একটা বস্তু এত বেগে চলতেছে, এটা হলো বেগ v 0.5 সি। এটার মিনিং হচ্ছে এই আলোর বেগ তো সি, আলোর বেগের 0.5 গুণ বেগে চলতেছে। তাহলে এর ভর কত হবে? গতিশীল থাকা অবস্থায় তার ভর কত হবে? মানে একদম সেম কোশ্চেন, জাস্ট আগে ভেলোসিটির ভ্যালু দিছিল, এখন আলোর বেগের সাপেক্ষ দিছে। বাকি সবকিছু সেম। m সমান m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। m এর ভ্যালু আমি বের করব। m নট হচ্ছে 100 কেজি, রুট ওভার
1 মাইনাস ভি এর মান হচ্ছে 0.5 সি আর নিচে হচ্ছে সি স্কয়ার। এখানে এই সি এবং সি কাটা, ক্যালকুলেট করলেই এম এর মান আইসা যাবে। এম এর মানটা আসতেছে 100/√1 মাইনাস 115.47 এত কেজি। এটাই আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 3 বলতেছে কত বেগে চললে, মানে বেগের মানটা কত হইলে ভি এর ভ্যালুটা কত হইলে একটি বস্তুর গতিশীল ভরটা স্থির ভরের দ্বিগুণ হবে। গতিশীল ভর এমটা স্থির ভর এম নট এর দ্বিগুণ হবে। তো এম এর সূত্র তো আমরা জানি, এম কে ভাঙাইলে এরকম আসে, এম সমান এম নট বাই √1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। এখানে এম নট ইন্টু 2, এই এম নট এবং এম নট কাটা। তো আমার তো ভি দরকার, উল্টায় দাও, উল্টায় দিলে হবে, বর্গ করে দেওয়া আগে পরে উল্টাই, 1 মাইনাস ভি বাই সি স্কয়ার সমান, এই পাশে বর্গ করলে হবে 4। এখন যদি উল্টায় দাও, উল্টায় দিলে এরকম হবে 1 মাইনাস ভি বাই সি স্কয়ার সমান 1/4। তাহলে ভি বাই সি হোল স্কয়ার আসতেছে 1 মাইনাস 1/4। নিজের মতো করে ক্যালকুলেট করে ফেলবা। ভি বাই সি এটা ক্যালকুলেট করলে আসে 3/4, এই রুটটা নিলে হবে √3/√4। √3 এর জায়গায় √4 মানে হচ্ছে 2। শেষ পর্যন্ত আমার হাতে ভি এর ভ্যালুটা আসতেছে ভি সমান √3/2 সি। তুমি এটাকে আনসার লিখতে পারো, অথবা সি এর ভ্যালুটা যদি বসায় দাও 3 × 10⁸, তাহলে মিটার পার সেকেন্ড একটা আনসার আসবে, ওটাও করতে পারো, সমস্যা নেই, একটা করলেই হবে। তারপরটা পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 2 হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন হচ্ছে যদি গতিশীল কাঠামো থেকে কোনো একটা ঘটনা ঘটার সময় তুমি হিসাব করো, দুইটি ঘটনা ঘটার মধ্যবর্তী সময়, সেটা নিশ্চল অবস্থায় থেকে সময় হিসাব করলে যেটা পাওয়া যাবে এর চেয়ে গতিশীল অবস্থায় সময়টা বেশি পাওয়া যায়। অর্থাৎ গতিশীল অবস্থায় সময় যদি টি হয় এবং স্থির অবস্থায় পরিমাপকৃত সময় যদি টি নট হয়, তাহলে টি এর মানটা বড় হবে। এই যে গতিশীল অবস্থায় সময়টা বড় হইতেছে, দীর্ঘ হইতেছে, এই যে এটার নামই হচ্ছে কাল দীর্ঘায়ন। মানে এটাকে এক সিম্পলি উদাহরণ দেওয়া যায় এইভাবে, যে ধরো আমার হাত থেকে এটা এখানে পড়তে 2 সেকেন্ড সময় লাগতেছে, এখানে টাইম লাগতেছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, এটা হলো স্থির সময়। এই যে আমি এখানে দাঁড়ায় থেকে দেখতেছি স্থির সময়। আমি যদি এটা রকেটে থাকতাম, রকেটে থেকে এই সময়টা দেখতাম যে এটা এখান থেকে পড়তেছে, আমি কিন্তু গতিশীল থেকে এটাকে দেখতেছি, এটাকে বলা হয় গতিশীল সময়। তখন আমি দেখব কি, যে গতিশীল সময় মানে টি অনুসারে এটা পড়তেছে, এটা পড়তে টি সময় লাগছে। উনি বলতেছেন যে এটা এই ভ্যালুটা বেশি, টি এর মানটা বেশি, তার মানে আমি 2 সেকেন্ড দেখবো না, 2 এর চেয়ে বেশি দেখবো, ধরো 2.5 সেকেন্ড। তাহলে ঘটনাটা এরকম যে আমি যখন দাঁড়ায় আছি দেখবো যে এটা এখান থেকে পড়তে 2 সেকেন্ড সময় লাগছে। যখন গতিশীল ছিলাম আমি, তখন দেখবো কি এটা এখান থেকে পড়তে 2 সেকেন্ড না, 2.5 সেকেন্ড সময় লাগছে। তাহলে সেম ডিসটেন্স ট্রাভেল করছে, প্রথমে স্থির অবস্থায় স্থির অবস্থায় 2 সেকেন্ডে পড়ে গেছে, আর যখন গতিশীল অবস্থায় ছিলাম তখন 2.5 সেকেন্ড লাগছে, আরো বেশি সময় লাগছে। তার মানে এটা আস্তে 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 পড়ছে, তার মানে ঘটনাটা স্লো করে দিয়েছে। অর্থাৎ এই যে এইটার মিনিং হচ্ছে টাইম স্লো হয়ে যায়, গতিশীল অবস্থায় টাইম স্লো হয়, এটার মিনিং এটা। যাই হোক, এত চিন্তা করা লাগবে না, জাস্ট এইটুকু মাথায় রাখো যে টি এর মানটা বড়, এবং এটা অনুসারে এখানে আমাদের যে সূত্রটা আছে এই পার্টে, সূত্রটা হচ্ছে এটা, টি সমান টি নট বাই 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। সূত্রটা একদম আগেরটার মতোই সেম, কাছাকাছি। পরিচিতিগুলো, টি টি হচ্ছে গতিশীল সময়, গতিশীল সময়, টি নট স্থির সময়, স্থির সময়, আর বাকি সবকিছু সেম, ভি সি এগুলো সবকিছু সেম আছে। এখানে একটা কোশ্চেন আছে, দেখো কোশ্চেন নাম্বার 1 পরীক্ষাগারে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার বলা উচিত ছিল, যে এখানে অ্যাকচুয়াল টাইমটা কিন্তু এটা, এই টি নট মানে টাইম, অ্যাকচুয়াল টাইমটা বলতে হচ্ছে
তো আমি যেটা দেখতেছি আমার আশেপাশে যা স্থির আছে আমি সেটাই দেখতেছি, অর্থাৎ আমার আমার ধরো আমার বয়স হিসাব করতেছে একজন, তো ওইটা কি করতেছে, তোমরা দাঁড়ায় থেকে হিসাব করতেছো বা আশেপাশে দাঁড়ায় থেকে একজন হিসাব করতেছে, অর্থাৎ বয়সটা এইটা অনুসারে পরিবর্তিত হয় না, বয়স পরিবর্তিত হয় এটা অনুসারে, স্থির সময় অনুসারে। তো এটাকে একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখলে ভালো হয়। বয়স সর্বদা টি নট মানে স্থির সময় স্থির কাঠামোর সাপেক্ষে পরিবর্তিত হয়, যেখান থেকে টি নট পাবা ওই টি নট অনুযায়ী পরিবর্তিত হয়, টি নট অনুযায়ী পরিবর্তিত হবে। তো যদি কোনো জায়গায় বলে যে বয়স কত হবে, তুমি টি নট বের করবা, মানে স্থির অবস্থায় থাকতে যে সময়টা হিসাব করা ওইটা বের করবা, ওইটাই হচ্ছে বয়স। কোশ্চেন যেটা করতে যাচ্ছিলাম, কোশ্চেন 1, একজন পর্যবেক্ষক স্থির মেসন কণার গড় আয়ু, তাহলে স্থির অবস্থার সময় হিসাব করছেন এত, টি নট 3 × 10⁸ সেকেন্ড। কণাটি এত বেগে যখন চলে, গতিশীল থাকলে তার গড় আয়ুটা কত? তাহলে কণার বেগ v 0.95 সি, এই বেগে থাকা অবস্থায় তার গড় আয়ু টি এর মানটা কত? অবশ্যই টি এর মানটা একটু বাড়বে, তাহলে টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। টি এর মান হচ্ছে 3 × 10⁻⁻8 রুট ওভার 1 মাইনাস ভি এর মান 0.95 সি বাই সি স্কয়ার। এখানের এই সি এবং এই সি কাটা ক্যালকুলেট করলেই ভ্যালুটা এসে যাবে। এটা হচ্ছে 3 × 10⁻⁸ বাই রুট ওভার 1 মাইনাস 0.95 স্কয়ার। তো এটা হচ্ছে 9.6 10⁻⁻8 সেকেন্ড। আগের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9.6। কোশ্চেন নাম্বার 2 খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলতেছে একজন মহাশূন্যচারী 20 বছর বয়সে, মানে অলরেডি তার 20 বছর হয়ে গেছে, 0.9 বেগে গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তাহলে যে মহাশূন্যযানে চড়ে যাইতেছে তার বেগ হচ্ছে 0.9 বেগ, এবং পৃথিবীর হিসাবে, খুবই ইম্পর্টেন্ট কথা, পৃথিবীর হিসাবে 70 বছর পর ফিরে এলেন। প্রথমে বলতেছে এই যে পৃথিবীর 70 বছর আমরা হিসাব করছি, এই 70 বছরে মহাশূন্যচারীর বয়স কত বাড়বে? আমরা আগে বলতেছিলাম বয়সটা সবসময় স্থির কাঠামোর সাপেক্ষে পরিবর্তন হবে। আমার বয়স কত বাড়ছে এটা তুমি এখানে দাঁড়ায় থেকে যেটা হিসাব করতেছো এটা অ্যাকচুয়াল সময়। তুমি যদি এখানে দাঁড়ায় থেকে বলো যে আপনার বয়স 1 দিন অতিক্রম হয়েছে, 1 বছর, 10 বছর, 20 বছর অতিক্রম হয়েছে, এটাই রিয়েল সময়। কিন্তু একজন রকেটে চড়ে যদি হিসাব করে অন্য মহাশূন্যযান থেকে আমার সময় 20 বছর চলে গেছে, এটা অ্যাকচুয়াল বয়স না, অ্যাকচুয়াল বয়স হচ্ছে টি নট অনুসারে। তো এখানে যে ঘটনাটা ঘটছে যে একজন মহাশূন্যচারী রকেটে করে যাইতেছে, ধরো মহাশূন্যযানে করে যাইতেছে, তো আমরা পৃথিবীতে দাঁড়ায় থেকে কি দেখবো, যে সে গতিশীল অবস্থায় চলতেছে, সে আমার সাপেক্ষে সে গতিশীল। তো আমি যদি হিসাব করি যে মহাশূন্যযানে চড়ে সে 20 বছর অতিক্রম করছে, আমার সাপেক্ষে কিন্তু সে গতিশীল। আমি যে এখানে দাঁড়ায় থেকে তার সময়টা হিসাব করতেছি পৃথিবী থেকে, এটা হলো গতিশীল সময়। ওই যে পৃথিবীর হিসাবে 70 বছর পর ফিরে আসলো, আমরা বলতেছি ও ঘুরে ফিরে 70 বছর পর আসলো, ও কিন্তু গতিশীল ছিল, রকেটের ভিতরে ছিল। তাহলে গতিশীল অবস্থায় সময়টা হচ্ছে 70 বছর। কারণ কি, আমরা তো এই যে আমরা তো এখানে দাঁড়ায় পৃথিবীতে দাঁড়ায় দেখতেছি ও চলতেছে গতিশীল অবস্থায়, কত বেগে, ওই যে ভি বেগে চলতেছে। তো আমরা দাঁড়ায় থেকে সময়টা হিসাব করব, এই দুইটার মধ্যে স্থির না এটা এবং এটা স্থির না, এটা গতিশীল। তাহলে এই 70 বছর হচ্ছে গতিশীল সময়। আমাকে বের করতে হবে তাহলে স্থির সময় কত, স্থির অবস্থার সময়। স্থির সময় মানে হচ্ছে এই ধরো এটা একটা মহাশূন্যযান, এই মহাশূন্যযানের ভিতরে বৈশা থেকে, ধরো ওই মহাশূন্যযানে চড়ে 2 জন গেছে, যার বয়স হিসাব করতেছি তার ফ্রেন্ড ওইখানে বসে থেকে তার যে সময়টা হিসাব করবে সেটা হবে অ্যাকচুয়াল সময়, মানে টি নট। কি বললাম, এই ফ্রেন্ড তার ফ্রেন্ডের সাপেক্ষে সে কিন্তু আবার গতিশীল, তার ফ্রেন্ড এখানে বসে থেকে যদি সময়টা হিসাব করে সেটা হলো টি নট। আমরা এখানে বসে থেকে যদি সময় হিসাব করি সেটা হলো টি, কারণ আমরা তো দেখতেছি সে চলতেছে, তার ফ্রেন্ড কিন্তু তাকে চলতে দেখতেছে না, তারা ভিতরেই আছে একজন আরেকজনের সাপেক্ষে। অর্থাৎ আমাকে বয়স বের করতে হবে, মানে টি নট বের করব, টি নট। তো টি নট হচ্ছে 1 নম্বর কোশ্চেন। টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি স্কয়ার। এই টি এর মান 70 বছর, 70
টি নট আমরা বের করব রুট ওভার 1 মাইনাস ভি এর মান 0.95 সি, নিচে হচ্ছে সি স্কয়ার। এখান থেকে ক্যালকুলেট করলে সি এবং সি কাটা, হ্যাঁ এই সি এবং সি কাটা, এটা আসতেছে 70 ইন্টু রুট 1 মাইনাস 0.95 স্কয়ার। তো এখান থেকে আসতেছে 21 টি নট 21.86 ইয়ার। তা আমরা যে পৃথিবী থেকে বললাম যে সে 70 বছর পর ফিরে আসছে, তার বয়স 70 বছর অতিক্রান্ত হবে না, তার বয়স যাবে 21.86 বছর। পরে 2 নম্বরে বলছে তার বর্তমান বয়স কত, যে ফিরে আসছে তার বর্তমান বয়স কত, তার কিন্তু আগে থেকে 20 বছর হয়েছিল। আর আমরা যে হিসাব করলাম 70 বছর, এই 70 বছরে তার বয়স বাড়ছে 21.86 বছর। তাহলে তার বর্তমান বয়স হবে, বর্তমান বয়স সমান আগে থেকে 20 বছর হয়েছিল, পরে আরো বৃদ্ধি পাইছে 21.86। তাহলে এটা হচ্ছে 41.86 এত ইয়ার। পৃথিবীতে যদি তার একজন যমজ ভাই থাকতো তাহলে কি হইতো, পৃথিবীতে যমজ ভাই থাকলে তার যমজ ভাই যখন চলে গেছে তার যমজ ভাইয়ের বয়স থাকতো 20, তারও বয়স 20। যখন ব্যাক করছে তার বয়স আমরা পাইছি 41, কিন্তু তার যমজ ভাইয়ের বয়স হওয়া উচিত ছিল এটা এবং এটার যোগফল, কারণ পৃথিবীতে তো 70 বছর চলে গেছে, তাহলে বয়স হচ্ছে 90 বছর, তার যমজ ভাইয়ের বয়স হয়তো 90 বছর। এবং এটা রিয়েল ঘটনা, অর্থাৎ উনি ফিরে আসার পরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তার শরীরের কোষগুলো 41.86 বছর বয়সে থাকলে যা হইতো তাই হইতো, 90 বছরের মতো হবে। এটা রিয়েল জব এটা, এবং এটা পরীক্ষিত, এখন সবচেয়ে পরীক্ষিত 3টা রাশির মধ্যে সবচেয়ে পরীক্ষিত হচ্ছে এটা টাইমেরটা। যাই হোক আমরা সামনে যাই। পার্ট 3 হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। ওই সেম কাহিনী, যদি গতিশীল অবস্থায় থাকে তখন দৈর্ঘ্যটা কমে, ভর বাড়তো, সময় বাড়তো, লম্বা হইতো, দীর্ঘ হইতো, আর দৈর্ঘ্যটা সংকুচিত হয়, কমে। অর্থাৎ যদি গতিশীল দৈর্ঘ্যটা হিসাব করো এল এবং স্থির দৈর্ঘ্যটা হিসাব করো এল নট, এই দুইটার মধ্যে এইটা গতিশীল অবস্থায় এটা কমে যাবে, অর্থাৎ এটা ছোট, এল এর মান আগের দুইটার উল্টা। এবং এদের মধ্যে কানেকশন হচ্ছে এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। এটা হচ্ছে এই দুইটার মধ্যে কানেকশন। মনে রাখার টেকনিক কি, আগের দুইটা সেম সেম ছিল, সূত্র দেখতে সেম সেম, এটা এই অংশটুকু গুণ ছিল, সরি ভাগ ছিল, আর এখন এই অংশটুকু গুণ। পরিচিতিগুলো সেমই আছে। এল, এল হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য, এল নট স্থির দৈর্ঘ্য, স্থির দৈর্ঘ্য। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এই যে দৈর্ঘ্যটা ছোট হচ্ছে গতিশীল হইলেই, এই যে এটাও যদি গতিশীল হয় এটার দৈর্ঘ্যটা তুমি হিসাব করবা কম পাবা, সংকুচিত হবে। এখন এই যে সংকুচিত হবে দৈর্ঘ্যটা শুধুমাত্র সেই দিকেই সংকুচিত হবে যেদিকে ব্যাগ আছে, যেদিকে ব্যাগ নাই সেদিকে সংকুচিত হবে না। এই যে এল, এল নট এগুলা চেঞ্জ হচ্ছে, এল এর মানটা কমে যেতেছে, এটা কোন দিকে হবে, যেদিকে ব্যাগ আছে শুধুমাত্র সেদিকে। একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট কথা। যেদিকে ব্যাগ, যেদিকে ব্যাগ শুধুমাত্র সেদিকেই দৈর্ঘ্য সংকোচন ঘটবে, দৈর্ঘ্য সংকোচন ঘটবে। আমি একটা উদাহরণ দিই, ধরো এই একটা আয়তাকার মাঠ, এই মাঠের যদি তুমি এই বরাবর গতিশীল থাকো, দৈর্ঘ্য বরাবর গতিশীল থাকো, দৈর্ঘ্য বরাবর, তখন তুমি দেখবা কি এদের দৈর্ঘ্যটা এর এত বড় নাই, দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে, দৈর্ঘ্য ছোট হইতে দেখবা। কিন্তু তুমি তো প্রস্থ বরাবর চলতেছো না, যদি এই বরাবর চলো, এই বরাবর চলো, তাহলে প্রস্থ ছোট হইতে দেখবা, মানে এই বরাবর ছোট হইতে দেখবে। এইভাবে কি বললাম, যদি তুমি এইভাবে দৈর্ঘ্য বরাবর চলো তাহলে এই এই প্রস্থটা প্রস্থের মতোই থাকবে, কোনো চেঞ্জ হবে না, এটি এই বরাবর সংকুচিত হবে না, কারণ ব্যাগ নেই। দৈর্ঘ্য বরাবর চলতেছো, শুধুমাত্র দৈর্ঘ্য ছোট হবে। তাহলে এই ক্ষেত্রে ব্যাগ যদি এইদিকে থাকে তাহলে এটার দৈর্ঘ্য কমবে, মানে সংকুচিত হবে, কিন্তু প্রস্থ প্রস্থ সেম থাকবে, আগে যা ছিল তাই থাকবে। যদি আমি প্রস্থ বরাবর চলতাম তাহলে প্রস্থ কমতো, দৈর্ঘ্য সেম থাকতো। আমরা অঙ্ক করি আস্তে আস্তে,
তাহলে বুঝতে পারবা। বলতেছে 100 মিটার দৈর্ঘ্যের একটা রকেট, এই রকেটটা স্থির অবস্থার দৈর্ঘ্য দেওয়া আছে L0 100 মিটার, এটা 0.6 সি বেগে গতিশীল, বেগ v 0.6 সি হইলে তার দৈর্ঘ্য কত? গতিশীল হইলে দৈর্ঘ্য কত? গতিশীল দৈর্ঘ্য l, এর মান কত? আমরা সূত্র জানি l সমান L0 রুট ওভার 1 মাইনাস v বাই সি হোল স্কয়ার। তো এখান থেকে l এর মানটা বের করে ফেলবো। L0 হচ্ছে 100 রুট ওভার 1 মাইনাস v এর মান 0.6 সি বাই সি হোল স্কয়ার। এই সি এবং এই সি কাটা, তাহলে ক্যালকুলেট করলেই এল এর মানটা এসে যাবে। দেখো তো এল এর মানটা কত আসে, 100 ইন্টু রুট 1 মাইনাস 0.6 স্কয়ার, 80 মিটার, 80 মিটার, এটাই আনসার। তাহলে যখনই গতিশীল থাকবে তখনই তার দৈর্ঘ্যটা কমবে। খেয়াল রাখো এই যে এটা দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল বিধায় দৈর্ঘ্যটা কমছে, যদি বলা নাই, না বলা থাকলেও যে বরাবর একটা বেগে দেওয়া আছে, এই যে দৈর্ঘ্যের একটা রকেট এত বেগে গতিশীল, তাহলে এই যে এই একটা রকেট ধরো, এই রকেটটা যদি এইভাবে গতিশীল থাকে তাহলে তার দৈর্ঘ্যটা কমবে। আরেকটা কোশ্চেন নাম্বার 2, একটি বস্তুর বেগ কত হলে, বেগের মানটা কত হইলে v এর ভ্যালু কত হইলে এর গতিশীল দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্যের অর্ধেক হবে। গতিশীল দৈর্ঘ্যটা এলটা স্থির দৈর্ঘ্য L0 এর অর্ধেক হবে, অর্ধেক। দেখো এই কথাটা বলছে। তো আমরা এই l এর পরিবর্তে এইভাবে লিখতে পারি L0 রুট ওভার 1 মাইনাস v বাই সি স্কয়ার, আর এই পাশে এটার মতো থাকলো L0 হাফ, এই পাশে L0 এবং L0 কাটা, থাকতেছে কি রুট ওভার 1 মাইনাস v বাই সি হোল স্কয়ার সমান হাফ। উভয় পাশে বর্গ করবা, বর্গ করে উভয় পাশে বর্গ করলে এখানে 1/4 আসতেছে, এখান থেকে ক্যালকুলেট করে দেখবা v এর মানটা আসবে √3/2 সি। এটাকে তুমি আনসার লিখতে পারো, আবার যদি মিটার পার সেকেন্ডে লিখো তাহলে সি এর মানটা বসাই দিবা 3 × 10⁸। কোশ্চেন 3, একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য এত, খুব ভালো, প্রস্থ এত। একজন নভোচারী 0.9 সি বেগে একটি নভোযানে চড়ে মাঠটির দৈর্ঘ্য বরাবর অতিক্রম করছে। তাহলে একটা রকেট, একটা আয়তাকার মাঠ ছিল যেটার দৈর্ঘ্য আর প্রস্থ, এই যে এটা একটা মাঠ, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, এটা 300 মিটার, আর প্রস্থ হচ্ছে 100 মিটার। এখন একজন নভোচারী এই বরাবর চলছে, এই বরাবর দৈর্ঘ্য বরাবর, যখনই সে দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে তার প্রস্থ কমবে না, কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্যটা কমবে। তো এটা ব্যাগের মান দিয়ে দিচ্ছে, ব্যাগ v এর মান হচ্ছে 0.9 সি, ব্যাগের মান দিয়ে দিচ্ছে। নভোচারী কর্তৃক মাঠটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান হবে কিনা। দেখো আমরা বলতেছিলাম যে এই ব্যাগে গতিশীল হলে ওই নভোচারী থেকে ও কিন্তু আর 300 মিটার দেখবে না, আরো কম দেখবে, ছোট দেখবে, কিন্তু প্রস্থ সেম দেখবে। তাহলে যেহেতু দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে তাহলে ক্ষেত্রফলেরও চেঞ্জ হবে। দুই ধরনের ক্ষেত্রফল বের করতে হবে, একটা হচ্ছে ওই নভোচারী কতটুকু মাপছে ওনার নির্ণয়কৃত ক্ষেত্রফল, আর এটা হলো প্রকৃত ক্ষেত্রফল। প্রকৃত ক্ষেত্রফলটা এখন বের করে ফেলি, যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাহলে বর্তমানে প্রকৃত ক্ষেত্রফল এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হচ্ছে 30,000 এত মিটার স্কয়ার। এখন যখন এই নভোচারী এই বরাবর চললো তখন সে অবশ্যই দৈর্ঘ্যটা এত দেখবে না, দৈর্ঘ্যটা একটু কম দেখবে, দৈর্ঘ্যটা এই এতটুকু 300 মিটার দেখবে না, দৈর্ঘ্যটা অবশ্যই সে একটু কম দেখবে, দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। ছোট হয়ে কত হবে, ধরলাম যে ছোট হয়ে এল হইল, গতিশীল দৈর্ঘ্য এল, আর আগে যেটা ছিল সেটা স্থির অবস্থার দৈর্ঘ্য L0। আমাকে এই এল এর মানটা বের করতে হবে। প্রস্থের কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্রস্থের মান 100 ছিল 100, কারণ বেগটা তো দৈর্ঘ্য বরাবর। তাহলে আমি এখন পরিবর্তিত দৈর্ঘ্য L সমান
L naught root over 1 minus v by c স্কয়ার। L সমান L naught হচ্ছে স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা ছিল 300 মিটার, 300 root over 1 minus v ব্যাগের মান 0.9 c, 0.9 c by c স্কয়ার। এটা এবং এটা কাটা, তো L এর মানটা আসতেছে 300 ইন্টু 1 মাইনাস 0.9 স্কয়ার, তো এটা আসতেছে 130। L হচ্ছে 130.77 এত মিটার। তাহলে দৈর্ঘ্যটা কমে 130.77 মিটার হয়ে যাবে। তো এই দৈর্ঘ্যটা কমে হয়ে গেছে 130.77 মিটার। এখন তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কোনটা? এখন পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে এটা গুণ এটা, 130.77 গুণ 100, তাহলে এটা আসতেছে 13077 13077 মিটার স্কয়ার। তাহলে আগে কত ছিল? আগে ছিল 30,000, এখন 13,077। ক্ষেত্রফল কি সমান হবে কিনা? তো লিখে দিবা যে অতএব সমান হবে না, সমান হবে না। এটাই আমাদের আনসার। কোশ্চেন নাম্বার 4 বলতেছে দেখাও যে কোনো বস্তুর আলোর বেগের সমান বেগে চলতে পারে না। আচ্ছা, একটা কাজ করি, ধরি যে কোনো একটা বস্তু আলোর বেগের সমান বেগে চলতেছে, ধরি কোনো একটা বস্তুর বেগ হচ্ছে আলোর বেগের সমান। এখন এটা দিয়ে কাজ করব, যদি কোনো প্রবলেম না হয় তাহলে এটা পসিবল, আর যদি প্রবলেম হয় তাহলে এটা পসিবল না। আমরা দুইটা কেজে এটা দেখাইতে পারি। প্রথমত ভর দিয়ে দেখাই, ভর m সমান গতিশীল ভর m নট বাই রুট ওভার 1 মাইনাস v বাই c হোল স্কয়ার। তো এইটা হচ্ছে গতিশীল ভর, বেগের মান তো c, বেগের মানটা বসাই দাও। m সমান m নট বাই রুট ওভার 1 মাইনাস বেগের মান হচ্ছে c, এখানে হলো c স্কয়ার। এইটা এবং এটা কাটা, তাহলে থাকতেছে 1, 1 মাইনাস 1 মানে 0, তো আলটিমেটলি এখানে থাকতেছে হলো 0, m নট বাই 0, সামথিং বাই 0, এটার মানে হচ্ছে অসীম, অসীম m। ঘটনাটা কি হইলো, যে কোনো একটা বস্তুর ভর ছিল, এই বস্তুর ভরটা বাড়তে 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 একদম অসীম হয়ে গেল। এটা পসিবল না, ইম্পসিবল, যা অসম্ভব, অসম্ভব। লিখে দেবো অতএব কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান বেগে চলতে পারে না। অথবা আরেকটা ওয়ে আছে, তুমি এটাও বলতে পারো, দৈর্ঘ্য দিয়ে এটা দেখাতে পারো। অথবা গতিশীল দৈর্ঘ্য L সমান L নট রুট ওভার 1 মাইনাস v বাই c হোল স্কয়ার। আমরা তো ধরে রাখছি এই v এর মান হচ্ছে c, তাহলে দৈর্ঘ্য কি হয় দেখি, L সমান L নট রুট ওভার 1 মাইনাস v এর মান হচ্ছে c বাই c স্কয়ার। ওই c এবং c কাটা, আলটিমেটলি এটা হচ্ছে 0, L নট ইন্টু 0, L এর মান আসতেছে 0। কি ঘটনাটা ঘটলো, যে একটা বস্তুর দৈর্ঘ্য ছিল, গতিশীল হওয়ার কারণে তো দৈর্ঘ্য সংকুচিত হয়, কমে কমে কমতে 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 দৈর্ঘ্য 0 হয়ে গেছে। তার মানে বস্তু ছিল, বস্তু নাই হয়ে গেছে। এটা কখনো পসিবল না, যা অসম্ভব, অসম্ভব। অতএব কোনো বস্তু আলোর বেগের সমান বেগে চলতে পারে না, এটা ইম্পসিবল। তারপরের পার্ট নাম্বার 4, পার্ট নাম্বার 4 হচ্ছে ভর ও শক্তি। ভর এবং শক্তি কানেক্টেড, এবং কিভাবে কানেক্টেড সেটা বিজ্ঞানী আইনস্টাইন তার সূত্রে ভর এবং শক্তির রূপান্তর সূত্রে দেখা গেছে। সূত্রটা ছিল E সমান m c স্কয়ার, অর্থাৎ m পরিমাণ ভর যদি শক্তি হয় তাহলে কতটুকু শক্তি হবে, E সমান m c স্কয়ার। এখন যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে তাহলে এই ভরটাকে আমরা বলবো স্থির ভর m নট, এই শক্তিটাকে আমরা বলি নিশ্চল বা স্থির শক্তি E নট। তো আমরা এখান থেকে একটা সূত্র পাইলাম যে নিশ্চল অবলিক স্থির শক্তি E নট সমান m নট c স্কয়ার হইল।
2 নাম্বার, যদি বস্তুটা গতিশীল হয় তখন এখানে ভর হবে গতিশীল ভর, তখন শক্তিটাকে বলবো আমরা গতিশীল শক্তি। গতিশীল গতিশীল অবলিক এটাকে আরেকটা নামে ডাকে মোট শক্তি, টোটাল এনার্জি। মোট শক্তি ই সমান, তখন হবে গতিশীল ভর এম। এটাকে একটু এখানে লিখি তাহলে মনে হয় ভালো দেখাবে। ই সমান এম সি স্কয়ার। এখানে নট ছিল স্থির, এটা হলো স্থির। এখন এই যে দেখো এম সি স্কয়ার তো সেমই আছে, এম নট এবং এম এর মধ্যে, এই এম নট এবং এম এর মধ্যে আমরা পার্ট নাম্বার 1 এ দেখে আসছি এম এর মানটা এম নটের চেয়ে বেশি, গতিশীল অবস্থার ভর বেশি, তার মানে অবশ্যই ই নট এবং ই এর মধ্যে ই এর পরিমাণটা বেশি, ই ইজ গ্রেটার দেন ই নট। গতিশীল শক্তিটা স্থির শক্তির চেয়ে বেশি। কতটুকু বেশি এটা কিভাবে পাবো? কতটুকু বেশি এটা পাওয়ার উপায় হচ্ছে এই যে বেশি শক্তিটা থেকে কম শক্তিটা বিয়োগ করে দিবা, তাহলে কতটুকু বেশি সেটা পাবো। এই বেশিটা কি আসলে? স্থির ছিল গতিশীল হয়ে গেছে, যে শক্তিটা বাড়ছে বৃদ্ধি পাইছে। স্থির থেকে গতিশীল হইলে যে শক্তি বৃদ্ধি পায় ওইটাকে আমরা বলি গতিশক্তি। তাহলে এইটাকে বলা হবে গতিশক্তি বা ই কে, এবং এটার নাম হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। আপেক্ষিক গতিশক্তি, আপেক্ষিক গতিশক্তি। এই যে আপেক্ষিক গতিশক্তি ই কে, এইটাকে তুমি হাফ এম ভি স্কয়ার লিখতে পারবা না। হাফ এম ভি স্কয়ার লেখা যাবে না, যাবে না, হাফ এম ভি স্কয়ার লেখা যাবে না। কারণ কি, গতিশীল থাকুক, আমরা তো হাফ এম ভি স্কয়ার করে আসছি কি সব সময়, মানে একটা বস্তু গতিশীল অবস্থায় আছে হাফ এম ভি স্কয়ার। এই আমটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে আমরা গতিশীল অবস্থার ভর ইউজ করি না, যা ইউজ করি যে এই ভরটাকে কনস্ট্যান্ট ইউজ করি। কিন্তু মাত্র দেখে আসলাম কি ভর এম এবং এম নট তো সেম না, স্থির অবস্থায় গতিশীল অবস্থায় ভর সেম না, তো তুমি এটাকে হাফ এম ভি স্কয়ার লিখতে পারবা না। তো তোমাকে যদি বলে আপেক্ষিক গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার দিয়ে বের করলে হবে না, কি করতে হবে? গতিশীল শক্তিটা থেকে স্থির অবস্থার শক্তিটা বিয়োগ করতে হবে। আমরা এক্সাম্পল করি একটা, দেখো কোশ্চেন নাম্বার 1। এটা বলতেছে যে একটি গতিশীল কণার মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তিকে আমরা লিখি যে মোট শক্তি হচ্ছে, বাংলায় লিখি আমি আপাতত, মোট শক্তি, মোট শক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। এটা হলো স্থির শক্তির, স্থির শক্তির দ্বিগুণ, দ্বিগুণ। বের করতে হবে বস্তুটার ব্যাগের মান কত, বস্তুটার ভেলোসিটি ভি এর মান কত। মোট শক্তিকে আমরা লিখি গতিশীল বা মোট শক্তি ই, আর স্থির শক্তিকে লিখি ই নট ইন্টু, এই ই কে ভাঙাই, ই মানে হচ্ছে এম সি স্কয়ার, গতিশীল, গতিশীল ভর ইন্টু সি স্কয়ার, আর ই নট মানে হচ্ছে এম নট সি স্কয়ার ইন্টু 2। উভয় পাশ থেকে সি স্কয়ার এবং সি স্কয়ার কাটা, এই সি স্কয়ার এবং এই সি স্কয়ার কাটা। আমরা কিন্তু এই এম কে ভাঙাইতে পারি, এম কে ভাঙাইতে পারি কিভাবে, মানে কি আসলো আলটিমেটলি এম সমান এম নট ইন্টু 2। এই এমটাকে যদি ভাঙাই পার্ট নাম্বার 1 অনুসারে, এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার, এটা হচ্ছে এম নট ইন্টু 2। তাহলে উভয় পাশ থেকে এম নট এবং এম নট কাটা, যদি উল্টায় দাও, উল্টায় দিলে হবে 1 মাইনাস ভি বাই সি স্কয়ার সমান, এখানে হয়ে যাবে হাফ, বর্গ করে দিয়েছিলাম যেহেতু 2 স্কয়ার হবে, উল্টায় দিয়ে বর্গ করে দিলাম। এই জায়গা থেকে তুমি ক্যালকুলেট করে ভি এর মানটা বের করো, ভি এর মানটা হচ্ছে √3/2 সি, এটাই আমাদের আনসার। যদি ভ্যালু পাইতে চাও কি করবা, সি এর মানটা বসাই দিবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, একটি বস্তুর ব্যাগ কত হলে, ব্যাগের মানটা কত হইলে, ভি এর মান কত হইলে এর গতিশক্তি, গতিশক্তি মানে ইকেটা, ইকে স্থির অবস্থার শক্তির সমান হবে। স্থির শক্তি মানে ই নট এর সমান হবে। তো এই ইকেটাকে আগেই বলছিলাম হাফ এম ভি স্কয়ার লিখা যাবে না, এটা আপেক্ষিক গতিশক্তি। তো এটাকে কি লিখতে হবে, ই মাইনাস ই নট, 3 নাম্বার সূত্র মাত্র যেটা বলে আসছে, আর এখানে ই নটের জায়গায় ই নট থাকবে। তাহলে ই সমান 2 ই নট, ই নটটাকে ওপাশে নিয়ে গেলাম। দেখো এটা কিন্তু আগের অঙ্ক হয়ে গেছে, এই যে ই সমান 2 ই নট। তো তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আনসারটা এক্স্যাক্টলি সেম আসবে, √3/2
সি, এটাই আমাদের আনসার। আচ্ছা, পরের পার্টটা দেখি। পরের পার্টটা হচ্ছে পার্ট নাম্বার 5, ফোটনের শক্তি। ফোটন মানে আলো, এবং এই ফোটনের শক্তি নির্ণয়ের আমাদের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে ই সমান এইচ নিউ, আর একটা হচ্ছে ই সমান এইচ সি বাই ল্যামডা। এই দুইটা হচ্ছে ফোটনের শক্তি নির্ণয়ের ইকুয়েশন। কোনটার কি পরিচিতি? ই, ইটাকে আমরা বলি ফোটনের শক্তি, ফোটনের শক্তি। এইচ, এইচ প্লাঙ্কের কনস্ট্যান্ট, এটা হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। নিউ, নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, কম্পাঙ্ক, কম্পাঙ্কের এককটা আমি এখানে হার্জ ইউজ করব। তারপরে এইচ এর পরিচিতি দেওয়া হয়েছে। সি এর মান তোমরা জানো, সি হচ্ছে 3 × 10 টু দি পাওয়ার 8 আলোর বেগ মিটার পার সেকেন্ড। ল্যামডা, ল্যামডা হলো যে ফোটন বা আলোর কথা বলতেছি ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এই জায়গায় এই সূত্রের মধ্যে আমরা সবসময় এসআই ইউনিট ইউজ করব, তাই শক্তির এককটাও জুল ইউজ করব। কিন্তু শক্তির আরেকটা একক আছে, ব্যবহারিক একক ইভি, ছোট আরেকটা একক ইভি বা ইলেকট্রন ভোল্ট। তো তোমার কাছে যদি জুল থাকে, ধরো তোমার কাছে জুল আছে, এই জুলটাকে তুমি ইভি বানাইতে চাও, সামথিং একটা ভ্যালু তোমার কাছে জুল আছে, তুমি যদি এইটাকে ইভি বা ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে যেতে চাও ইভি, তখন এটাকে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ দিবা, তখন এই জুলটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। একটা মনে রাখবা, দুইটা মনে রাখার দরকার নাই। জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসার জন্য এই 1.6, এটা কিন্তু ইলেকট্রনের চার্জ, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ দিব। আবার যদি রিভার্স করতে চাই, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যেতে চাই, তাহলে কি করব? ভাগে ভাগ করছিলাম, এখন গুণ করব, সিম্পল হিসাব। চলো আমরা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 1 বলতেছে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা হচ্ছে 3500 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম আমরা ইউজ করতে পারবো না, এসআই ইউনিট হচ্ছে মিটার। অ্যাংস্ট্রম থেকে মিটারে নেওয়া লাগবে। মিটারে নেওয়ার উপায় হলো 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে গুণ দিবা, তাহলে এটা মিটারে চলে যাবে। হলো, বের করতে হবে ফোটনের শক্তিটা ইভি এককে, ইলেকট্রন ভোল্ট এককে। শক্তি বের করার সূত্র দুইটা পড়ছিলাম, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তাই সূত্র হবে এইচসি বাই ল্যামডা। এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর মান 3 × 10 টু দি পাওয়ার 8, ল্যামডা, ল্যামডা হচ্ছে 3500, 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখান থেকে ক্যালকুলেট করলেই শক্তির মানটা এসে যাবে এসআই ইউনিটে, 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 × 10 টু দি পাওয়ার 8, 3500 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো এখান থেকে আসতেছে 5.68 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা আসবে জুলে, আমাকে নিতে বলছে ইলেকট্রন ভোল্টে। তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাওয়ার উপায় ওই 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করে দিবা, এটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। কাকে? 5. এটা 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটাকে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করব, 3.55 3.55 ইলেকট্রন ভোল্ট এসে গেছে। এটাই আনসার। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এত হার্জ কম্পাঙ্কের একটা ফোটন। এখন ফোটনের কম্পাঙ্ক দিয়ে দিছে, ফোটনের কম্পাঙ্ককে আমরা প্রকাশ করি নিউ দ্বারা, নিউ 7.5 10 টু দি পাওয়ার 14 হার্জ, এত হার্জ। তোমাকে বের করতে হবে শক্তিটা ইভি এককে। হার্জ দেওয়া থাকলে, নিউ দেওয়া থাকলে, কম্পাঙ্ক দেওয়া থাকলে শক্তি বের করার সূত্র হচ্ছে এইচ নিউ। এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর নিউ এর মান হচ্ছে 7.5 10 টু দি পাওয়ার 14। এখান থেকে ক্যালকুলেট করলেই জুল এককে মানে এসআই ইউনিটে ভ্যালু এসে পড়বে 10 টু দি পাওয়ার 14, 4.97 10 টু দি পাওয়ার মাইনাস 19 আসবে কিন্তু জুলে। আমার নেওয়া লাগবে কিসে? ইলেকট্রন ভোল্টে। তো ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিবা, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ দিবা, এটা ইলেকট্রন ভোল্টে এসে পড়বে সংখ্যাটা। তো এটা আসতেছে
3.1 ইলেকট্রন ভোল্ট। পার্ট নাম্বার, একটা কোশ্চেন কি বাকি ছিল না? পার্ট নাম্বার 6, পার্ট নাম্বার 6 হচ্ছে কার্যাপেক্ষক। আচ্ছা, এখানে মনে হয় আরেকটা কোশ্চেন বাকি পড়ছে। আচ্ছা, বাকি পড়ে নেই। পার্ট নাম্বার 6, পার্ট নাম্বার 6 হচ্ছে কার্যাপেক্ষক। একটা ধাতু, এই একটা ধাতু, এই ধাতুর উপর যদি আলোক রশ্মি আইসা পড়ে, মানে ফোটন আইসা পড়ে, ফোটন, তখন এই ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে যায়। ইলেকট্রন বের হইলে ইলেকট্রনের একটা ফ্লো পাওয়া যায়। ইলেকট্রনের ফ্লোকে বলা হয় তড়িৎ। তড়িৎ মানে ইলেকট্রনের ফ্লো, তড়িৎ। তো আমি এই যে ফোটন ফলাইতেছি, তারপরে এখান থেকে তড়িৎ বের হচ্ছে, এটার নাম হচ্ছে ফোটন দিয়ে তড়িৎ বের করা, মানে ফোটো তড়িৎ ক্রিয়া। এই ক্রিয়াটাকে বলা হয় ফোটো তড়িৎ ক্রিয়া। এই যে ফোটন ফলাইতেছি, তুমি যে কোনো শক্তির ফোটন আইনা ফালাই দিলেই, আমরা জানি ফোটনের একটা এনার্জি আছে, যে কোনো শক্তির ফোটন আইনা ফালাই দিলেই এইখান থেকে ইলেকট্রন বের হবে না। এটার একটা মিনিমাম শক্তি থাকে, যে এইটুক পরিমাণ শক্তি তুমি যদি দাও তাহলে ইলেকট্রন বের হবে। এর চেয়ে কম পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন বের হবে না, বেশি দিলে তো বের হবে, ঠিক আছে। ওই মিনিমাম এনার্জিটাকেই বলা হয় ই নট বা কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষক কি? সর্বনিম্ন যে শক্তির ফোটন, যে শক্তি দিলে একটা ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, তাকেই বলা হয় কার্যাপেক্ষক। আমি সিম্পল উদাহরণ দিই। ধরো একটা এই ধাতুর কার্যাপেক্ষক হচ্ছে, এই ধাতুর কার্যাপেক্ষক ধরো যে 2 ইলেকট্রন ভোল্ট। এটার মিনিং হচ্ছে তুমি যদি 2 ইলেকট্রন ভোল্ট বা তার প্লাস, তার বেশি, 2 ইলেকট্রন ভোল্ট বা তার বেশি শক্তি সম্পন্ন ফোটন এখানে আনো, আপতিত করো, তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে, মানে ফটোতড়িৎ ক্রিয়া করবে। তুমি যদি এই 2 এর চেয়ে কম, মানে ধরো 1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি দিলা, মিনিমাম দরকার 2, তুমি দিছো 1.5, ইলেকট্রন নিঃসরণ হবে না। এই মিনিমাম যতটুকু দরকার সেটাকেই বলা হয় ওই ধাতুর কার্যাপেক্ষক। তো এটাকে আমি এভাবে বলতে পারি, ধাতু হতে ইলেকট্রন নিঃসরণের জন্য সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্যাপেক্ষক বলে। কার্যাপেক্ষকটা ধাতু ভেদে চেঞ্জ হয়। এটা একটা ধাতুর মানে পদার্থের বৈশিষ্ট্য। এক এক ধাতুতে কার্যাপেক্ষক এক এক রকম। তো এখন এই কার্যাপেক্ষকটা বের করব কিভাবে? এই কার্যাপেক্ষক বের করার ওয়ে আমরা জানি। এই কার্যাপেক্ষক ই নট বের করার সূত্র হচ্ছে এইচ নিউ নট, অথবা ই নটটা বের করার সূত্র হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট। জাস্ট আমরা এখানে আগে নট ছাড়া পড়ে আসছি, এখন নট সহ পড়লাম। সূত্রটা এরকমই, আগের সূত্রের মতোই, জাস্ট কার্যাপেক্ষক তখনই বলবো যখন এগুলোকে নট দিয়ে। তো এইটা হচ্ছে কার্যাপেক্ষক ই নট কার্যাপেক্ষক। এইচ তো চিনই, নিউ নট, এই নিউকে আমরা বলতাম কম্পাঙ্ক, আর যখনই এটা কার্যাপেক্ষক তখন এটার নাম হচ্ছে, নিউ নট হয়ে গেলে এটার নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক। শুধু কম্পাঙ্ক না, সূচন কম্পাঙ্ক। এটার মিনিং হচ্ছে যে মিনিমাম এত কম্পাঙ্কের আলো যদি এটার মধ্যে পড়ে তাহলে ইলেকট্রন বের হবে। ইলেকট্রন বের হবে মানে ইলেকট্রন বের হওয়া শুরু হয়, স্টার্ট হয়, সূচনা হয়, এজন্য নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর ল্যামডা নট, এটার নাম হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এখানে যখন সূত্রে বসাবো অবশ্যই এসআই ইউনিটে বসাবা। তোমার যদি ইলেকট্রন ভোল্ট দরকার পড়ে তাহলে অন্যভাবে করবা। দেখো কোশ্চেন নাম্বার 1, একটি ধাতুর সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক মানে হচ্ছে, কম্পাঙ্ক মানে নিউ, সূচন কম্পাঙ্ক মানে নিউ নট, 6×10⁻14 হার্জ। তোমাকে বের করতে বলছে কার্যাপেক্ষক কত, ই নট, এর ভ্যালু কত। তো
তো আমরা সূত্র জানি E নট সমান H নিউ নট, H এর মান 6.626 10 to the power minus 34 into নিউ নট 6 10 to the power 14, ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হবে জুলে। 6.626 10 to the power minus 34 into 6 10 to the power 24, তাহলে এটা আসতেছে 3.98 10 to the power minus 9, সরি আমি 24 লিখে ফেলছি, 14 minus 19 জুল। যদি তুমি এটা ইলেকট্রন ভোল্টে নিতে চাও, ওই যে 1.6 10 to the power minus 19 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। ইলেকট্রন ভোল্টে আসবে 2.448 ইলেকট্রন ভোল্ট, এটাই आंसर। ইলেকট্রন ভোল্টে নেওয়া ফরজ না, তবে ইলেকট্রন ভোল্টে নিলে কম্পেয়ার করা যায় ভালো করে, যে 2 পয়েন্ট সামথিং দেখে ভালো দেখা যায়। কোশ্চেন নাম্বার 2 চেক দিয়ে নি ধরো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন 2 হচ্ছে একটি ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নট 500 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে যদি মিটারে নিতে চাও তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে গুণ দিবা, এটা মিটারে চলে গেল। বের করতে হবে কি কার্যবেক্ষক কত, ই নট এর ভ্যালু কত। যখন ল্যামডা নট দেওয়া থাকে আমরা ই নট এর মান পাইতে পারি, ই নট সমান hc বাই ল্যামডা নট, সব ভ্যালু বসাবা 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডা নট 5500 10 টু দি পাওয়ার মাইনাস 10, ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে জুলে। আবার তুমি যদি 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করে দাও তাহলে এটা ইলেকট্রন ভোল্টে আসবে। তো এই ক্যালকুলেশনটা নিজেরা একটু করে নিও। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 3, সোডিয়াম ধাতুর কার্যপেক্ষক 2.3 ইলেকট্রন ভোল্ট, কার্যপেক্ষক মানে ই নট 2.3 ইলেকট্রন ভোল্ট। বের করতে হবে সূচন কম্পাঙ্ক মানে নিউ নট, বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নট, এই দুইটা মান বের করতে হবে। তো আমি প্রথমে চলো নিউ নট বের করি। ই নটের সাথে নিউ নটের কানেকশন হচ্ছে ই নট সমান এইচ নিউ নট। এখন যখন তুমি এখানে বসাবা, যেটা বলতেছিলাম যে এইটা তুমি যেটা বসাবা বা যেটা পাবা সেটা অবশ্যই SI ইউনিট হতে হবে। তোমার প্রয়োজন পড়লে তুমি ইলেকট্রন ভোল্ট বা অন্য জায়গায় নিয়ে নিতে পারো, এখানে SI ইউনিট বসাইতে হবে, অর্থাৎ এখানে জুল বসাইতে হবে। আছে কিন্তু ইলেকট্রন ভোল্টকে নিয়ে যেতে হবে জুলে। আগে ভাগ করতাম, এখন গুণ করব, এটা গুণ করলেই জুলে চলে যাবে। তো এই ই নটের ভ্যালুটা 2.3 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু নিউ নট। ক্যালকুলেট করলে নিউ নটের একটা ভ্যালু এসে পড়বে। এটা কিসে আসবে, হার্টজে আসবে। 10 to the power minus 19 6.626 10 to the power minus 34 2.67 sorry 69 10 to the power, এটা কি আসলো 2.3, ঠিকঠাক বসাই দিতে না 6. দাঁড়া আমি আবার একটু চেক দিই। 2.3 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটাকে ভাগ করব 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 দিয়ে। এখন ঠিক আছে, আমি তো বলতেছি এটা কি মান আসতেছে। তো এটা আসতেছে 5.55 10 টু দি পাওয়ার 14 এত হার্টজ, এটাই आंसर। এটাতে কারোর প্রবলেম না থাকলে আমরা পরেরটাতে যাই। কোশ্চেন নাম্বার পার্ট নাম্বার 7, ফটোতড়িৎ ক্রিয়া। তো ফটোতড়িৎ ক্রিয়া কি জিনিস সেটা মাত্রই দেখতেছিলাম। ফটোতড়িৎ ক্রিয়া হচ্ছে এই একটা ধাতু, এই ধাতুর উপর আইসা একটা ফোটন পড়বে, একটা ফোটন আইসা আপতিত হবে, এবং এই একটা ধাতুর একটা বৈশিষ্ট্য আছে কার্যপেক্ষক, যে মিনিমাম এইটুক এনার্জি দিলে এখান থেকে ইলেকট্রন বের হবে, এর চেয়ে যদি কম এনার্জি দাও এখান থেকে আর ইলেকট্রন বের হবে না। তো তুমি
যদি এই কার্যাপেক্ষকের চেয়ে বেশি বা সমান পরিমাণ ফোটন, শক্তি সম্পন্ন ফোটন এখানে ফালাও, তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে ইলেকট্রন বের হবে। এই যে ফোটন ফালাইলা, যে ফোটন আপতিত হলো, ওই ফোটনের শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা। এখন আমি কিছু ভ্যালু দেই। ধরো এটা এখনই লেখার দরকার নেই তোমাদের, কার্যাপেক্ষকের ভ্যালুটা 2 ইলেকট্রন ভোল্ট ধরো, তাহলে মিনিমাম 2 ইলেকট্রন ভোল্ট বা তার চেয়ে বেশি পরিমাণ শক্তি সম্পন্ন ফোটন যদি পড়ে, ইলেকট্রন বের হবে। তো যদি আমি এখান থেকে 2 ইলেকট্রন ভোল্ট শক্তি দেই, তাহলে এই 2 দরকার আর আসছেও 2, ইলেকট্রন বের হবে। ইলেকট্রনটা বের হয়ে এইখানে বসে থাকবে এই জায়গায়। কিন্তু যদি আমি এখানে 2.5 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন আলো আয়না ফালাই, মিনিমাম দরকার 2, দিছি 2.5, তাহলে অবশ্যই ইলেকট্রন বের হবে। ইলেকট্রন বের হয়ে চলে যাবে। কি হলো, এই ধাতু থেকে ইলেকট্রনটাকে ছোটাইতে, টাইনা ছোটাইতে 2 ইলেকট্রন ভোল্ট খরচ হয়ে গেছে। তাহলে বাকি 0.5 কই গেল? বাকি 0.5 এই ইলেকট্রনটা শক্তি আকারে, গতি শক্তি আকারে নিয়ে যাবে। গতি শক্তি মানে ব্যাগ, তার মধ্যে একটা ব্যাগ থাকবে, এই ব্যাগ নিয়ে চলে যাবে। কি বললাম ঘটনাটা? যতটুকু দরকার তুমি যদি ততটুকুই দাও, তাহলে ইলেকট্রনটা বের হয়ে উপরে বসে থাকবে, ছুটে বসে থাকবে, কোনো ব্যাগ থাকবে না। কিন্তু যদি তার চেয়ে বেশি পরিমাণ এনার্জি দাও, তাহলে ওই এনার্জিটা নিয়ে সে গতিশক্তি নিয়ে ব্যাগ দিয়ে চলে যাবে। অর্থাৎ এনার্জিটা সে গতিশক্তি আকারে নিয়ে চলে যাবে, ইলেকট্রনের গতিশক্তি। এই এনার্জিটা কিভাবে পাবো? এটা থেকে এটা বিয়োগ দিলে পাবো, এটা থেকে এটা বিয়োগ দিলে পাবো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই নির্গত ইলেকট্রন এর গতিশক্তি ই কে সমান আমি যে ফোটন ফলাইছিলাম, যত ফোটন শক্তি সম্পন্ন ফোটন, আর মিনিমাম ইলেকট্রনকে ছোটাইতে মিনিমাম যতটুকু শক্তি দরকার, এটা বিয়োগ করলেই হয়ে যাবে। খেয়াল রাখবা, এইটা কিন্তু আপেক্ষিক গতিশক্তি না, এটা ইলেকট্রনের গতিশক্তি। তুমি এটাকে হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবা, হাফ এম ভি স্কোয়ার লেখা যাবে, হাফ এম ভি স্কোয়ার লেখা যাবে। এটা হচ্ছে আমাদের এখানকার সূত্র, নির্গত ইলেকট্রনের গতিশক্তি। এখন অনেক সময় বলে যে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে কিনা। ফটোতড়িৎ ক্রিয়া মানে কি? ফোটন দিব, ইলেকট্রন বের হবে। বের হওয়ার শর্ত হচ্ছে মিনিমাম যতটুকু দরকার ততটুকু বা তার চেয়ে বেশি পরিমাণ শক্তি সম্পন্ন ফোটন দিতে হবে। অর্থাৎ ফটোতড়িৎ ক্রিয়া ঘটার শর্ত হচ্ছে তুমি যেটা দিচ্ছ সেটা মিনিমাম যেটা দরকার সেটার চেয়ে বেশি হওয়া লাগবে বা সমান হওয়া লাগবে, তবে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। এটা হলো ফটোতড়িৎ ক্রিয়া ঘটার শর্ত। তড়িৎ ক্রিয়া ঘটার শর্ত খুবই ইম্পর্টেন্ট। ফটোতড়িৎ ক্রিয়া ঘটার শর্ত হলো এটা, মিনিমাম তোমাকে যতটুকু দরকার সেটা দিতে হবে। এর চেয়ে যদি বেশি দাও, ইলেকট্রন গতিশক্তি পাবে। যদি এক্স্যাক্টলি এতটুকুই দাও, ইলেকট্রন গতিশক্তি পাবে না, ইলেকট্রনের গতিশক্তি থাকবে 0। একটা কোশ্চেন আছে দেখো, সোডিয়ামের কার্যাপেক্ষক এত, কার্যাপেক্ষক মানে ই নট, এর ভ্যালু দেওয়া আছে 2.3 ইলেকট্রন। এর উপর 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ছে। যে আলোটা এসে পড়ছে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে। তো ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, ল্যামডা হচ্ছে 2000 অ্যাংস্ট্রম। এটা তোমাকে বলছে যে তাহলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে কিনা যাচাই করো। আমার কি বের করা লাগবে? আমি যে ফোটন দিছি 2000 অ্যাংস্ট্রমের, সেটা শক্তি কত, এটার শক্তি কত, তারপর এটার সাথে কম্পেয়ার করলে তো পাই যাবো। ই এর মান বের করি। ই এর মান কিভাবে বের করি? ল্যামডা দেওয়া থাকলে ই সমান এইচসি বাই ল্যামডা। এটা কি বের করতেছি? এটা বের করতেছি আপতিত ফোটনের শক্তি, আপতিত ফোটনের শক্তি। যে ফোটনটা এসে পড়ছে ওই ফোটনের শক্তি কত, ই এর মানে এইচসি বাই ল্যামডা। যেহেতু ল্যামডা দেওয়া আছে তাই এইচসি বাই ল্যামডা লিখছি। যদি নিউ দেওয়া থাকতো এইচ নিউ লিখতাম। তো এখানে ভ্যালুগুলা 6.626 10 to the power minus 34, 3 into 10 to the power 8। ল্যামডার মান হচ্ছে 2000, অ্যাংস্ট্রম আছে মিটারে নিয়ে যাই 10 to the power minus 10 দিয়ে। এটা ক্যালকুলেট করলেই আপতিত ফোটনের শক্তি এসে যাবে 6.626 10 to the power minus 34 into 3 10 to the power 8 by 2000 10 to the power minus
10। এটা আসতেছে 9.939 10 টু দি পাওয়ার -19। এটা কিন্তু জুলে আসবে, জুল। আমি কম্পেয়ার করতে চাই এখন যে আমি যেটা দিছি আর মিনিমাম যেটা দরকার সেটা অনুসারে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে কিনা। তো চেক করার জন্য হয় দুইটাকে জুলে, না হলে দুইটাকে ইলেকট্রন ভোল্টে নেওয়া লাগবে। ওটা যেহেতু ইলেকট্রন ভোল্টে আছে, আমি এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই। ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য 1.6 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আসতেছে 6.21 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি দিছি 6.21, মিনিমাম দরকার 2.3। মিনিমাম যতটুকু দরকার এর চেয়েও বেশি দিছি, অবশ্যই ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। যেহেতু এই E ইজ গ্রেটার দেন E নট, তাই ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে। পরের কোশ্চেন দেখো, পটাশিয়াম ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা বলি ল্যামডা নট, 4400 অ্যাংস্ট্রমে আছে। এর উপর 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হয়েছে, যেটা আমরা ফালাইছি ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2000 অ্যাংস্ট্রম। 2000 অ্যাংস্ট্রম। তোমাকে বলছে যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত। আর আমরা তো জানি না ইলেকট্রন নির্গত হবে কিনা, যেহেতু তারা বলছে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত, তার মানে ইলেকট্রন বের হবে। তুমি চাইলে একটা চেকও দিয়ে দেখতে পারো। কিভাবে বের করবা? এটার এখান থেকে ই নট পাবা, এখান থেকে ই পাবা, পরে দুটো থেকে চেক দিলে হবে। তো আমরা চলো মানগুলো বের করে ফেলি। কার্যাপেক্ষক বের করি প্রথমে। কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক মানে ই নট দেওয়া আছে ল্যামডা নট, সূত্র হচ্ছে hc বাই ল্যামডা নট। h এর মান 6.626 10 টু দি পাওয়ার -34, c এর মান 3 × 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা নট 4400 অ্যাংস্ট্রমে আছে, মিটারে নিয়ে যেতেছি, মিটারে। এখান থেকে পাবো আমি কিসে? জুলে। আমার দরকার ইলেকট্রন ভোল্টে, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। 6.626 10 টু দি পাওয়ার -34 4400 10 টু দি পাওয়ার -10। এটা যেটা পাইছি, এক মিনিট, 3 × 10 টু দি পাওয়ার 8। তো এটা আসতেছে 2 পয়েন্ট, যদি আমি ভুল না করে থাকি, এত ইলেকট্রন। তাহলে মিনিমাম এতটুকু এনার্জি দরকার পটাশিয়াম ধাতু থেকে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য। আর আমি কতটুকু আপতিত করছি, ডিসি কতটুকু সেটা বের করি, সেটার এনার্জি। আপতিত ফোটনের এনার্জি, আপতিত ফোটনের শক্তি ই সমান দেওয়া আছে হলো ল্যামডা, তাই hc বাই ল্যামডা। h এর মান 6.626 10 টু দি পাওয়ার -34, c এর মান 3 × 10 টু দি পাওয়ার 8, ল্যামডা 2000 10 টু দি পাওয়ার -10। তাহলে এটা জুলে আসবে, জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবো সরাসরি। তো এটা আসতেছে 6.21 ইলেকট্রন ভোল্ট। মিনিমাম দরকার 2.83, আমি দিছি 6.21, বেশি দিছি, তাহলে অবশ্যই ইলেকট্রন নির্গত হবে। এই যে এর চেয়ে বেশি দিছি, ওই এনার্জিটা কোথায় যাবে? ইলেকট্রন গতিশক্তি আকারে নিয়ে যাবে। তোমাকে বলছে ওই গতিশক্তিটাই কত, ইলেকট্রনের গতিশক্তি। তারপর আমি এখানে করি ইলেকট্রন এর গতিশক্তি, গতিশক্তি ই কে সমান ই মাইনাস ই নট। এই ই এর মান হচ্ছে 6.21, আর ওটার মান হচ্ছে 2.83। 6.21 মাইনাস 2.83 ক্যালকুলেট করলে আসবে 3.38 ইলেকট্রন ভোল্ট। এটাই আমাদের আনসার। যদি ইলেকট্রনের ব্যাক চাইতো তাহলে কি করতে? ইকেটাকে হাফ এম স্কয়ার দিয়ে ভাঙাই দিতে। এমটা ছিল ইলেকট্রনের ভর 9.11 10 টু দি পাওয়ার -31,
বসাইলেই কাজ হয়ে যায়। পার্ট নাম্বার 8 হচ্ছে নিবৃত্তি বিভব। দেখো এইখানে আমি একটা ধাতু রাখলাম, এই জায়গায় একটা ধাতু রাখলাম, তাহলে ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য অবশ্যই আমি এই জায়গা থেকে ফোটন আপতিত করব, ফোটন ফালাবো। যদি আমি যে ফোটন ফালাইতেছি ওই ফোটনের শক্তিটা, আমি যে ফোটন দিতেছি ওই ফোটনের শক্তি ইটা এই ধাতুর যে কার্যাপেক্ষক ই নট এর সমান বা বেশি হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে, এই জায়গা থেকে ইলেকট্রন বের হবে, ইলেকট্রন বের হবে এই জায়গা থেকে, ইলেকট্রন নির্গত হবে, ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। আমি কি করলাম, এর পাশে আরেকটা পাত রাখলাম, যে ইলেকট্রনগুলো এই পাতে গিয়ে আঘাত করবে, পুরা জিনিসটাকে একটা কানেক্টিং লাইনে আটকায় দিলাম। তুমি যদি এইখানে একটা এমিটার লাগাও, এমিটার, তাহলে দেখবা কি এই এমিটারটা একটা কারেন্ট প্রদর্শন করতেছে, অর্থাৎ মিন করতেছে এইখানে একটা কারেন্টের ফ্লো হচ্ছে। কেন কারেন্টের ফ্লো হচ্ছে? আমি আলো ফালাইলাম, ইলেকট্রন নির্গত হয়েছে, তাহলে ইলেকট্রনের একটা ফ্লো পাইলাম, ইলেকট্রনের ফ্লো যেদিকে, কারেন্টের ফ্লো উল্টা দিকে। যাই হোক, ইলেকট্রনের ফ্লো পাচ্ছি মানে কারেন্ট পাচ্ছি। এই এমিটারটা তখন দেখবে এমিটারে কাটান উঠতেছে, অর্থাৎ এমিটার কত ফ্লো যাইতেছে, কত কারেন্ট যাইতেছে, কত অ্যাম্পিয়ার, সেটা সে বলে দিবে। আমি এই জায়গায় একটা পণ্ডিতি করলাম। পণ্ডিতিটা হলো এরকম যে আমি এখানে একটা ব্যাটারি লাগাইলাম, যে ব্যাটারিটার এইটা হলো নেগেটিভ পাথ আর এইটা হলো ধনাত্মক পাথ, এটা প্লাস আর এটা মাইনাস। তো এটা মাইনাস মিন করতেছে যে এটা মাইনাস, সে মাইনাসকে বিকর্ষণ করবে, প্লাসকে আকর্ষণ করবে, মানে এখানে অনেক মাইনাস মিন করতেছে, এখানে ইলেকট্রনের পরিমাণটা বেশি, যে এখানে নিম্ন বিভব ইলেকট্রনের পরিমাণ বেশি। তো এখানে ইলেকট্রন বেশি, এখানে ইলেকট্রন বেশি মানে হচ্ছে এই পার্টটা যেহেতু আমি এখানে লাগাই দিচ্ছি, তার মানে এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি। ধরো যে এই জায়গায় আমি 2 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট বিভব প্রয়োগ করলাম, তাহলে কি হবে, এই 2 ভোল্টের কারণে এখানে যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো পুরা লাইনে আছে, মানে এই পাতের মধ্যেও আছে, এরা এখানে গিয়ে ইলেকট্রন গিয়ে দাঁড়ায়। আমরা যে আলো ফালাইতেছিলাম, যে ইলেকট্রনগুলো এই ধাতু থেকে নির্গত হইতেছিল, মানে ফটো ইলেকট্রন যেগুলা ফটোতড়িৎ ক্রিয়ার কারণে বের হইতেছিল, ওই ইলেকট্রনগুলো এখানে গিয়ে আঘাত করত এবং একটা ফ্লো পাওয়া যেত। এখন এইখানে ইলেকট্রন থাকার কারণে, নেগেটিভ পার্ট, ইলেকট্রন থাকার কারণে এই ইলেকট্রনগুলো আগে যে বেগে আসতে পারতো, যত দ্রুত আসতে পারতো, সেগুলো আসতে পারবে না। আগে ধরো 10 কোটি আসতে পারতো, এখন 5 কোটি আসতে পারবে, এত আসতে পারবে না, কারণ তারা এখানে বসে বসে বিকর্ষণ করবে, এদেরকে এখানে আসতে দিবে না, বিকর্ষণ করবে। আমি যদি এইটা 2 ভোল্ট থেকে চেঞ্জ করে 3 ভোল্ট করে দেই, তার মানে এটা আরো স্ট্রং, এখানে ইলেকট্রনের পরিমাণ আরো বেশি, এখানে ইলেকট্রনের পরিমাণ আরো বেশি, তাহলে বিকর্ষণটা আরো বেশি দিবে। আগে 10 কোটি আসতো, এখন হয়তো 2 কোটি আসবে। আমি এভাবে এই বিভবটা বাড়াইতে থাকলাম, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ বাড়তে থাকলো। এমন একটা সময় আসবে যে আমি একটা বিভব দিলাম, এখানে একটা বিভব দিলাম, যে বিভবটা দেওয়ার কারণে এরা এত বেশি বিকর্ষণ করলো যে একটা ইলেকট্রন এখানে আসতে পারলো না, ইলেকট্রনগুলো বেরিয়ে হইলো না, এখান থেকে বেরিয়ে হইতে পারলো না, মানে হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে গেছে। তো সর্বনিম্ন এই যেই বিভব দিলাম, ধরো যে এই বিভবের মানটা হচ্ছে 10 ভোল্ট দিলে এরা যে বিকর্ষণ করে, এই বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো আর বের হইতে পারে না, ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়। তো যদি আমি 11 ভোল্ট দেই, 10 ভোল্টেই তো বন্ধ হয়ে গেছে, 11 ভোল্টে তো আরো বন্ধ হবে, 12 ভোল্ট দিলে আরো বন্ধ হবে। এই যে 10 ভোল্ট মিনিমাম, সর্বনিম্ন যত বিভব পার্থক্য প্রয়োগ করলে ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়, এই বিভবটাকেই বলা হয় নিবৃত্তি বিভব। আমরা ধরে নিলাম এই বিভবটা হচ্ছে ভি, তার মানে হচ্ছে এই নিবৃত্তি বিভবের সংজ্ঞা হবে এরকম: সর্বনিম্ন যে বিভব প্রয়োগ করলে ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাকে নিবৃত্তি বিভব বলে। আমি জাস্ট নির্যাসটা বললাম, তুমি মূল সংজ্ঞা, ফরমাল সংজ্ঞা, অলংকারযুক্ত সংজ্ঞা বই থেকে দেখে নিও, নিবৃত্তি বিভব বলে।
তাহলে তুমি যদি নিবৃত্তি বিভবের সমান, এটা তো মিনিমাম বিভব, বা তার চেয়ে বেশি পরিমাণ বিভব প্রয়োগ করো, তাহলে ফোটো কারেন্ট আর পাবা না, ফোটো ইলেকট্রিক ইফেক্ট বন্ধ হয়ে যাবে। কি বললাম কথাটা, যে নিবৃত্তি বিভব বা বিভবের সমান লিখো, নিবৃত্ত বিভবের সমান বা বেশি বিভব প্রয়োগ করলে ফোটো কারেন্ট বন্ধ হয়ে যাবে। ফোটো কারেন্ট মানে হচ্ছে ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটার কারণে যে কারেন্টটা বের হয় সেটা, ফোটো কারেন্ট বন্ধ হয়ে যাবে। আর এই যে বিভবটা, এই বিভব দিয়ে আমরা ইলেকট্রনের ভেলোসিটি বের করতে পারি। এখানে এই ব্যাটারি যে কাজ করতেছে, ইলেকট্রনটা সেম পরিমাণ কাজ করতেছে, ব্যাটারি উল্টা দিকে কাজ করতেছে, ইলেকট্রনটা ব্যাগ নিয়ে সামনে আসার চেষ্টা করতেছে। এই জন্য আমরা এখানে একটা সূত্র বানাইতে পারি, যেটা স্থির তড়িতে আছে। স্থির তড়িতে এরকম একটা সূত্র তোমাদের পড়ার কথা, V সমান W বাই কিউ। তো এখানে V এর জায়গায় নিবৃত্তি বিভবটাকে অ্যাকচুয়ালি V নট দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, V নট দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমি V এর জায়গায় লিখলাম V নট নিবৃত্তি বিভব, W হচ্ছে কৃত কাজ। তো এই ভি নটটা কি করতেছে, এই ইলেকট্রনগুলো যে আসতেছে এদেরকে আটকায় দিতেছে। এই ইলেকট্রনগুলো একটা ব্যাগ নিয়ে আসতেছে, ব্যাগ মানে তাদের একটা গতিশক্তি আছে, তারা গতিশক্তি খরচ করে আসতেছে, ওইটাকে এসে আটকায় দিচ্ছে। তাহলে এই ইলেকট্রনগুলো যে কাজ করতেছে, এই কাজগুলো হচ্ছে তার গতিশক্তি ই কে। আর কি হচ্ছে চার্জ, কে ইলেকট্রন, অর্থাৎ ই কে সমান ই ভি নট। এটাই এই পার্টের আমাদের সূত্র, ই কে সমান ই ভি নট। ই কে কি, গতিশক্তি, পরিচিতিগুলো আমি একটু লিখে দিই। ই কে হলো গতিশক্তি। এটাকে তুমি চাইলে হাফ এম ভি স্কয়ার লিখতে পারবা, হাফ এম ভি স্কয়ার লিখতে পারবা চাইলে। আমি এটা একটু মুছে দিই, তোমরা যেহেতু লিখে ফেলছো, এটা মুছে ফেলি। হাফ এম ভি স্কয়ার লিখতে পারবা। এখানে এমটা কি, যেহেতু ইলেকট্রনের গতিশক্তি এটা, তাহলে ব্যাগটাও হবে ইলেকট্রনের, ভরটাও হবে ইলেকট্রনের, 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর ব্যাগটা হচ্ছে ইলেকট্রনের ব্যাগ। কোন ইলেকট্রনের ব্যাগ, ওই যে যারা আসতেছে একটা ব্যাগ নিয়ে, যে এরা, এই ইলেকট্রনগুলোর ব্যাগ, এই ইলেকট্রনগুলোর ভি নট এটা বিভব, নিবৃত্তি বিভব। এটা যেহেতু বিভব, একক হচ্ছে ভোল্ট। এটা যেহেতু ব্যাগ, একক হবে মিটার পার সেকেন্ড। বাকি আছে ই হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আমরা কয়েকটা অঙ্ক করলেই এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাট এ গ্ল্যান্স বলি কি হবে, এখান থেকে তোমার নিবৃত্তি বিভবের সমান বা তার চেয়ে বেশি পরিমাণ বিভব যদি এখানে প্রয়োগ করো, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে সূত্র কোনটা, ই কে সমান ই ভি নট, ই এর মান দিয়ে দিছি, ভি নট মানে হচ্ছে নিবৃত্তি বিভব, ই কে এটাকে চাইলে তুমি হাফ এম ভি স্কয়ারে ভাঙাইতে পারো, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের ব্যাগ। চলো আমরা অঙ্ক করি একটা। কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন 1 এ বলতেছে নিবৃত্তি বিভব হচ্ছে 10 ভোল্ট, নিবৃত্তি বিভব মানে হচ্ছে ভি নট 10 ভোল্ট। তাহলে নির্গত ইলেকট্রনের ব্যাগ কত, ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্টে যে ইলেকট্রন বের হইতো, এই ইলেকট্রনের ব্যাগ কত, আমরা সূত্র জানি, ই কে সমান ই ভি নট। ই কেটাকে হাফ এম ভি স্কয়ারে ভাঙাইতে পারবো, হাফ এম ভি স্কয়ার ই ভি নট। হাফ এম এর মান 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ব্যাগ ভি, এটা বের করবো, ই এর মান 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভি নট 10 ভোল্ট। ক্যালকুলেট করলেই ভি এর মান আইসা যাবে। তো সেখান থেকে দেখি কত আসে, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 .
তোমরাও ক্যালকুলেশন করতে থাকো, এটাকে রুট করতে হবে। অনেক বড় একটা ভ্যালু আসছে, 1.87 10⁶ মিটার পার সেকেন্ড। এটাই আমাদের আনসার। কোয়েশ্চেন নাম্বার 2 বলতেছে ফটো তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় সোডিয়াম ধাতুর উপর এত হার্জ কম্পাঙ্কের আলো পড়ছে, আলো আপতিত হয়েছে। তাহলে এটা আপতিত আলো, আপতিত আলোকে আমরা প্রকাশ করি কিভাবে? আপতিত আলোর সবকিছুকে নট ছাড়া, আপতিত আলোর কম্পাঙ্ক যেহেতু নিউ 0.714 10⁻15 হার্জ। যদি এতটুকু আলো মানে এত কম্পাঙ্কের আলো ফালাও তাহলে যে নিবৃত্তি বিভব সেটা হলো 0.65 ভোল্ট। এটার মিনিং কি? এই আলো ফালাইলে যে ইলেকট্রন বের হয় ওই ইলেকট্রন আটকানোর জন্য, বন্ধ করানোর জন্য এত বিভব মিনিমাম প্রয়োগ করতে হয়। তাহলে ভি নট, তখন ভি নটের মান হচ্ছে 0.65 ভোল্ট। তোমাকে বলছে আবার যদি এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফালানো হয় তাহলে নিবৃত্তি বিভব এত হয়। তোমাকে বলছে উভয় ক্ষেত্রে ইলেকট্রনের ব্যাক বের করো। তাহলে আমি চলো একটা যে এখানে এটা ফালানো হয়েছে, নিবৃত্তি বিভবের মান দিয়ে দিছে, ইলেকট্রনের ব্যাকটা বের করি। যে নিবৃত্তি বিভব তো আমার কাছে আছেই, নিবৃত্তি বিভব যদি থাকে তাহলে ইলেকট্রনের ব্যাক কিভাবে বের করব? ই কে সমান ই ভি নট। তাহলে এখান থেকে ই কে এর মান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, আর এখানে ই ভি নট থাকলো। একদম সেম কোয়েশ্চেন আগের মতো। হ্যাঁ, তো এই যে পরেরটা দেখো, এই হাফ, এটা একদম সেম কোয়েশ্চেন, আমি করতে যাচ্ছি না। এম এর মান হচ্ছে 9.11 10⁻31 ইন্টু ভি, ভি এর মান আমি বের করব, ই এর মান 1.6 10⁻19 ইন্টু ভি নট, ভি নট হচ্ছে 0.65। এখানে ক্যালকুলেট করলেই তোমার ভি এর মান এসে যাবে মিটার পার সেকেন্ড। সেম হিসাবটা পরে আবার করতে হবে। পরে আবার কি বলছে যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি ফালানো হয় তাহলে নিবৃত্তি বিভব হচ্ছে এত। তাহলে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করি, মানে ল্যামডার মান দিতেছে পরেরটাতে, ল্যামডার মান দিয়ে বলছে এটা হলো 3.1 10⁻2 ন্যানোমিটার। আর একটা নিবৃত্তি বিভব দিয়ে দিছে, নিবৃত্তি বিভব হচ্ছে ভি নট 1.69 এত ভোল্ট। তো এখান থেকে তোমাকে আবার ব্যাকের মানটা বের করতে হবে। কি করবে এটাকে? ওই সেম কাজ, ই কে সমান ই ভি নট, এই ই কেটাকে আবার ভাঙাবা, হাফ এম ভি স্কয়ার সমান ই ভি নট। ক্যালকুলেট করে এই জায়গা থেকে ভি এর মানটা বের করবা, বের করে পরে বলছে এটা কি সমান হবে কিনা, এখান থেকে ভি এবং এখান থেকে ভি এর মানটা বের করে দেখবা সেম হবে কিনা। অবশ্যই সেম হবে না, দুটো আলাদা আলাদা হবে যেহেতু নিবৃত্তি বিভব আলাদা আলাদা। আরেকটা কোশ্চেন আছে, দেখো কোশ্চেন নাম্বার 3। এখানে একটা চিত্র দিছে, এই যে একটা ধাতু বি ধাতু, এই ধাতুর উপর আলো এসে পড়তেছে, তো এই জায়গা থেকে স্বাভাবিকভাবে ইলেকট্রন বের হবে, ইলেকট্রন বের হয়ে এই পাতে আঘাত করবে। আমরা কি করছি, যে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ দিছি, ওই যে 3 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে। বিভব পার্থক্য প্রয়োগ করে তারপরে যে এখানে একটা অ্যামিটার দেওয়া আছে, বলছে যে 3 ভোল্ট যে বিভব পার্থক্য প্রয়োগ করছি ফোটো কারেন্ট কি পাবো? আমরা কি করব, যে এই 2500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে পড়ার কারণে যে ইলেকট্রন বের হচ্ছে ওই ইলেকট্রনের জন্য নিবৃত্তি বিভব কত, ভি নট বের করব। মিনিমাম কত হইলে আটকায় দিব, কত হইলে বন্ধ হয়ে যাবে ফটো কারেন্ট। পরে চেক দিব যে 3 তার চেয়ে বড় নাকি ছোট। বি ধাতুর কার্যাপেক্ষকের ভ্যালু দিয়ে দিচ্ছে, বি ধাতুর কার্যাপেক্ষক মানে হচ্ছে ই নট এর ভ্যালু দেওয়া। তোমার কাছে কিসের ভ্যালু দেওয়া? ই নট। ই নট হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্টে দেওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে আমি বের করব ভি নট, কার্যাপেক্ষক এর নিবৃত্তি বিভবের ভ্যালু বের করব। আমরা সূত্র জানি এরকম যে ই কে সমান ই ভি নট, তাই না? ই কে সমান হচ্ছে ই ভি নট, এরকম সূত্র জানি। এন্ড এই ই কেটা যে আলো পড়তেছে এটার মান দেওয়া, যত তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে এখানে পড়তেছে, যত তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়ে সেটা হলো আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2550 অ্যাংস্ট্রম। যেহেতু এখানে ল্যামডা দেওয়া আছে সেখান থেকে কি পাবা, এখান থেকে ই পাবা। আর তোমার কাছে ই নট আছে, তো ই কেটাকে চাইলে ভাঙাইতে পারো,
আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, জানি না মনে আছে কিনা, ই কে সমান ই মাইনাস ই নট। ওই যে ইলেকট্রনটা বের হইতো তার গতিশক্তি ই মাইনাস ই নট, তো এই ই কেটাকে ভাঙাইতে পারি ই মাইনাস ই নট এটা দিয়ে, ই ভি নট। তো এই ই এর মানটা যেহেতু ল্যামডা দেওয়া আছে, তো ই হচ্ছে এইচসি বাই ল্যামডা, এইচসি বাই ল্যামডা মাইনাস ই নট। এই ই নটটা হচ্ছে, যেহেতু আমার কাছে ই নটটা সরাসরি দেওয়া আছে, তাই আমি এটাকে ই নটই রেখে দিলাম, ই নট সমান ই ভি নট। এইচ এর মান এখন সবগুলো ভ্যালু একটা একটা করে বসাতে থাকে, একটা একটা করে বসাও। এইচ এর মান হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার মান দেওয়া আছে 2550 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমে দেওয়া আছে, এটাকে মিটারে নিবা, কিভাবে নিবা 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়ে, মাইনাস ই নট, এটা কিন্তু ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, নিতে হবে কি সে জুলে বসাইতে হবে, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, সমান ই, এই ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু ভি নট। ক্যালকুলেট করলে এই ভি নটের মান এসে যাবে, নিবৃত্তি বিভবের ভ্যালু আসবে, নিবৃত্তি বিভব, যে মিনিমাম কতটুকু বিভব দিলে, মিনিমাম কত কই রাখলাম, মিনিমাম কতটুকু বিভব দিলে এই ফটোকারেন্ট, নির্গত ফটোকারেন্ট বন্ধ হয়ে যাবে। 6.626 10 টু দি পাওয়ার 34, 3 into 10 to the power 8, 2.2, সবাই একটু নিজে নিজে করে নাও ক্যালকুলেশনটা, 1.6 10 to the power minus 19 divided by 1.6 10 to the power minus 19, তাহলে এটা আসতেছে 2.67 ভোল্ট নিবৃত্তি বিভব। এটার মিনিং কি, এটার বাংলা মিনিংটা আমি একটু লিখি, এটার মিনিং হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন যদি 2.67 ভোল্ট বিভব তুমি প্রয়োগ করো, ফটোকারেন্ট বন্ধ হয়ে যাবে মিনিমাম। তাহলে এটার মিনিং হচ্ছে সর্বনিম্ন 2.67 ভোল্ট বিভব প্রয়োগ করলে ফটোকারেন্ট বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন দেখো তুমি কত দিছো, বলতেছি যে 3 ভোল্ট বিভব পার্থক্য দিচ্ছি, তাহলে অবশ্যই এই মিনিমাম এতটুকু দিলেই বন্ধ হয়ে যায়, 3 দিলে তো বন্ধ হবেই, তার মানে অতএব ফটোকারেন্ট পাওয়া যাবে না, ফটোকারেন্ট পাওয়া যাবে না, আনসার হচ্ছে এটা। এটা যদি প্রবলেম না থাকে, কোশ্চেন নাম্বার 4, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে কি কি দেওয়া আছে, ফটোতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ধাতব পাতের উপর আপতিত আলোর কম্পাঙ্ক, যে আলোটা আমি ফালাইছিলাম ওই আলোর কম্পাঙ্ক, এই যে এখানে, মানে আমরা যেটাকে নিউ দ্বারা প্রকাশ করি, নিউ, আপতিত আলোর কম্পাঙ্ক, এবং ধাতব পাত থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি, যে ইলেকট্রনটার গতিশক্তি, এই গতিশক্তিটা দেওয়া আছে, এটা এখানে ই কে লেখা আছে, গতিশক্তি ই কে। কতে বলছে, এই যে 1 নম্বরে বলছে বি বিন্দুতে ইলেকট্রনের গতিশক্তিটা বের করো। বি বিন্দু, বি বিন্দু কই আছে, বি বিন্দু হচ্ছে এই যে এখানে বি বিন্দু, এই বি বিন্দুতে আমাকে বের করতে হবে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি মানে ই কে, এর ভ্যালু কত। এই বি বিন্দুতে কি দেওয়া আছে, এই বি বিন্দুতে দেওয়া আছে যে কত কম্পাঙ্কের আলো আমি ফালাইছিলাম, নিউ, এর ভ্যালু দেওয়া আছে নিউ 6 10 টু দি পাওয়ার 15 হার্টজ। একটা জিনিস দেখো, আমি যদি ই নট, যে পরিমাণ এনার্জি, কার্যাপেক্ষকের সমান পরিমাণ এনার্জি সম্পন্ন কোনো একটা ফোটন ফালাই, সমান, ধরো এটাও 2 এটাও 2, তাহলে এখান থেকে যে ইলেকট্রন বের হবে, ইলেকট্রনের কোনো গতিশক্তি থাকবে না, এই ইলেকট্রনের গতিশক্তি ই কে এর ভ্যালু হবে 0। এই যে এই পয়েন্টটা হলো এটা, ইলেকট্রনের গতিশক্তি ই কে 0। আমি যখন নিউ কম্পাঙ্কের, এই যে 3 10 টু দি পাওয়ার 15 কম্পাঙ্কের আলো ফালাইছি, তখন যে ইলেকট্রন বের হয়েছে ওই ইলেকট্রনের কোনো গতিশক্তি নাই, তার মানে এইটাই হচ্ছে আমার, এই যে এইটাই হচ্ছে এখানে যে এনার্জি দিছি, ওই এনার্জিটাই হচ্ছে কার্যাপেক্ষকের ভ্যালু, আর এখান থেকে যে নিউটা পাইছি সেই নিউটাই হচ্ছে আমার সূচন তরঙ্গদৈর্ঘ্য। কি বললাম আমি, যে যদি ইলেকট্রনের গতিশক্তি না থাকে, তাহলে এই তুমি যে কম্পাঙ্ক বিশিষ্ট
আলো আপতিত করছো, আর এইখানে মিনিমাম যতটুকু দরকার ছিল নিউ নট, এটা সেম। অর্থাৎ এই পয়েন্টের এনার্জিটা তুমি বের করলে পাবা হচ্ছে ই নট, ই এবং ই নট সেম, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে। অর্থাৎ এখানে তুমি যে নিউটা ফালাইছো, এই নিউটা হচ্ছে আমাদের কার্যপেক্ষ। এক কথায় এরকম গ্রাফ থাকলে যেটাতে এনার্জি নাই, এনার্জি শূন্য, ইকে শূন্য, এখানে এটা যদি নিউ থাকে তাহলে এটা হচ্ছে নিউ নট, যদি ল্যামডা থাকে তাহলে এটা হচ্ছে ল্যামডা নট। আমাকে বের করতে হবে কি ই কে, তাহলে এক নম্বরে ই কে সমান ই মাইনাস ই নট, ই মাইনাস ই নট। তাহলে এই ইটা পাবো কিভাবে, যেহেতু আমার কাছে নিউ আছে, নিউ এর ভ্যালু হচ্ছে, এটাকে ভাঙাবো এইচ নিউ, আর নিউ নটের মান 3 × 10⁻15, 3 × 10⁻15 হার্জ। আমার কাছে নিউ নট আছে, এটাকে ভাঙায় এইচ নিউ নট লিখবে। সে দুইটা সূত্র আমরা পড়ছি, এখানে ক্যালকুলেট করো। এইচ এর মান 6.626 10⁻34, নিউ এর মান 6 10⁻15 মাইনাস 6.626 10⁻34, নিউ নট 3 × 10⁻15। এটা ক্যালকুলেট করলে আসবে 6 10⁻15 মাইনাস 3 10⁻15 আসতেছে 1.99 10⁻−18 জুল। এটাই হলো ইলেকট্রনের গতিশক্তি, আনসার। 2 নম্বরে বলছে বি আর সি বিন্দুতে নিবৃত্তি বিভবের পার্থক্য। এই বি তে নিবৃত্তি বিভব বের করব, সি তে নিবৃত্তি বিভব বের করব। আমরা এই এটার মান জানি, আর বি বিন্দুতে নিউ এর মান জানি, এই বি বিন্দুতে নিউ এর মান জানি। এটা হলো আমাদের সূচন কম্পাঙ্ক, এটা, আর এটা হলো আপতিত ফোটনের কম্পাঙ্ক। যখন আমি এই 6 10⁻15 দিছি, ইলেকট্রনের গতিশক্তি আছে, এটা হলো আপতিত ফোটনের কম্পাঙ্ক। এটা এই পয়েন্টে আপতিত ফোটনের কম্পাঙ্ক হচ্ছে 9 10⁻15। আমাকে বের করতে হবে কি দুইটা বিন্দুতে নিবৃত্তি বিভবের মান বের করতে হবে। চলো আমরা প্রথমত একটা পয়েন্টের কাজ এই পেজেই করে ফেলি। 2 নম্বরে কি বের করতে হবে, বি বিন্দুতে আমি একটা দেখাইতেছি, বাকিটা তোমরা নিজেরা একটু করে নিও। বি বিন্দুতে বের করতে হবে নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব মানে হলো ভি নট, এর মান আমাকে বের করতে হবে। ভি নট বের করবো কিভাবে, ভি নট মানে হচ্ছে ই কে সমান ই ভি নট, ই কেটাকে ভাঙাই, ই মাইনাস ই নট সমান ই ভি নট। এই ই হচ্ছে কি দেওয়া আছে আমার কাছে, নিউ দেওয়া আছে, তাহলে হবে এইচ নিউ মাইনাস ই নট বের করব, নিউ নট দেওয়া আছে, এইচ নিউ নট সমান ই ভি নট। সবগুলো ভ্যালু তোমার কাছে আছে। এইচ, এই এইচ এর মান বসাবো, এইচ কমন নিয়ে নিয়ে, নিউ মাইনাস নিউ নট সমান ই ভি নট। 6.626 10⁻−34 ইন্টু নিউ হচ্ছে 6 10⁻15, 6 10⁻15 মাইনাস নিউ নট 3 × 10⁻15 সমান ই এর মান 1.6 10⁻−19 ইন্টু ভি নট। তো এখান থেকে ক্যালকুলেট করলেই তোমার ভি নটের ভ্যালু এসে যাবে, নিবৃত্তি বিভবের মান এসে যাবে। তোমরা অনেকে চিন্তা করতেছো ভাই এইখান থেকে তো ইকে বেরি করছিলাম বি পয়েন্টের জন্য, এটা বসাইলে হবে না। হ্যাঁ, এটা বসাইলে তুমি এখানে ইকে যদি বসাও একবার এসে পড়বে, হবে, সমস্যা নেই। আমি এটা দেখাইলাম যে তোমাকে ওই সি বিন্দুটা কিন্তু সেম ভাবে করতে হবে। সি বিন্দুর ডাটাটা কি হবে, সি বিন্দুর ডাটাটা আমি এখানে একটু লিখে দিই, তোমরা নিজেরা বাকিটা করো। সি বিন্দুর ডাটাটা আমি এখানে লিখে দিতেছি। সি বিন্দুতে কম্পাঙ্কের মান হচ্ছে নিউ 9 × 10⁻15, আর সকল পয়েন্টের জন্যই এটা তো সেমই, নিউ নট। যখন গতিশক্তি নাই তখন যে কম্পাঙ্ক সেটাই হলো সূচন কম্পাঙ্ক, 3 × 10⁻15 হার্জ। এটা এবং এটা দেওয়া আছে, তোমাকে বলছে ভি নটের মান কত। সেম কাজ, এই যে এটা বসাবা, এর মান তো আছেই, এখান থেকে ক্যালকুলেট করে ভি নটের বিন্দুটা বের করবা সি বিন্দুতে, তারপর দুইটার পার্থক্য দেখাবো। হ্যাঁ, এটা নিজেরা করে নিও। পার্ট নাম্বার 9, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যটা এরকম, আমরা এরকম একটা সূত্র পড়ে আসছি, ই সমান এম
সি স্কোয়ার, আবার ই সমান এইচ সি বাই ল্যামডা, এরকম দুইটা সূত্র পড়ে আসছে। তো দুইটা যদি কম্বাইন করো, এই ই এর মানটাই না এখানে বসাও, এম সি স্কোয়ার সমান এইচ সি বাই ল্যামডা। উভয় পাশ থেকে একটা রাশি কাটা যাবে, এখান থেকে সি এবং এখান থেকে সি স্কোয়ার থেকে সি কাটা যাবে, থাকবে এম ইন্টু সি সমান এইচ বাই ল্যামডা। এই এম ইন্টু সি, এম হচ্ছে ভর আর সি হচ্ছে বেগ, এজন্য এটাকে লেখা হয় ভরবেগ পি, এইচ বাই ল্যামডা। তো আলটিমেটলি ল্যামডা সমান আসতেছে এইচ বাই পি, এটাই আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই ল্যামডাটা কিভাবে পাবো? এইচ বাই পি, পি হচ্ছে ভরবেগ, পি হলো ভরবেগ, এটা পাবো কিভাবে? ভর ইন্টু বেগ। এখন যদি এটা ফোটন বা আলো হয়, তখন এই ব্যাগের জায়গায় তুমি আলোর ব্যাগ লিখবা, বি এর জায়গায় লিখবা আলোর ব্যাগ, এম ইন্টু সি। এই হলো ঘটনা, ল্যামডা সমান এইচ বাই পি। একটা ছোট অঙ্ক আছে দেখো, কোশ্চেন 1, এত বেগে, এটা হলো ব্যাগ ভি, একটা গতিশীল 0.02 কেজি ভরের একটা ফুটবলের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ল্যামডা এর ভ্যালু বের করো। তো আমরা সূত্র জানি ল্যামডা সমান এইচ বাই পি, এই পি এর পরিবর্তে এম সি অথবা এম ভি লিখতে পারি, যেহেতু এটা আলো না, ফোটন না, তাহলে এখানে ভি হবে এম ভি, এইচ বাই এম ভি। এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, এম এর মান হচ্ছে 0.02 ইন্টু ভি, ভি 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেট করলে যেটা আসে সেটাই আমার আনসার, এত মিটার। আমাদের আরেকটা পার্ট বাকি আছে, লাস্ট পার্ট নাম্বার 10, কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়াটা হচ্ছে একটা ইলেকট্রন, পদার্থ কণা, প্রত্যেক পদার্থের মধ্যে তো ইলেকট্রন আছে, যদি একটা পদার্থের মধ্যে আইসা একটা ফোটন আঘাত করে, ধরো একটা ফোটন আসতেছে, এই একটা ফোটন আসতেছে, আঘাত করলে ওই ফোটনের যে এনার্জি ছিল, ওই এনার্জির কিছু পরিমাণ ইলেকট্রন নিয়ে যায়। ইলেকট্রন নিয়ে, আগে তো ইলেকট্রন বৈশা ছিল, সে একটা ব্যাগ প্রাপ্ত হয়ে চলে যায়, অর্থাৎ তার একটা গতিশক্তি থাকে। ফোটনটা যে আসতেছিল, ফোটনের একটা এনার্জি ছিল, তার থেকে কিছু পরিমাণ ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাহলে তার যে এনার্জিটা এখন আগের চেয়ে কম, আর এনার্জি কমে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আগে যেমন এর তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এইটুক ছিল, এখন তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে, এরকম ছড়ায় যাবে, তো ধাক্কা খাওয়ার পরে তার অবস্থা এরকম, ধাক্কা খাওয়ার আগে হলো এরকম, যখন আপতিত হয়েছে, এটাকে আমরা বলি আপতিত ফোটন, এটার শক্তিকে লেখা হয় ই নট দ্বারা, তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ল্যামডা নট। আবার যখন এটা ধাক্কা খায় তারপর গেল, এটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটন, এটার যে এনার্জি, এটাকে লেখা হয় ই দ্বারা, তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ল্যামডা। এই ল্যামডার মানটা অবশ্যই এই ল্যামডা নটের চেয়ে বেশি, ধাক্কা খাওয়ার পরে শক্তি কমছে, আর শক্তি কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। এটা যদি কারোর প্রবলেম হয়, শক্তি কমলে কেন ভাই তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, সূত্র হচ্ছে যে এইচ সি বাই ল্যামডা, এই ই এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, যার ল্যামডা বেশি তার ই কম, যার ল্যামডা কম তার ই বেশি। তো যখন এই শক্তি কমে গেছে, ই বাড়বে, শক্তি কমে গেছে, ই এর মান কমে গেছে, তাহলে ল্যামডার মানটা বাড়বে। দেখো যদি এই ইলেকট্রনটা এখানে না থাকতো, ফোটনটা এইভাবে আসতেছিল, সেইভাবেই সোজা এই যে এইভাবে যেতে থাকতো সোজা, কিন্তু ধাক্কা খাওয়ার কারণে সে অন্য একটা অ্যাঙ্গেলে চলে যেতেছে, যত অ্যাঙ্গেলে সে বাঁকছে সেটাকেই বলা হয় বিক্ষিপ্ত অ্যাঙ্গেল, বিক্ষিপ্ত কোণ থিটা। এটা হলো বিক্ষিপ্ত কোণ, বিক্ষেপণ কোণ বলা যায়, এটা ভালো শোনা যায়, বিক্ষেপণ কোণ। সবগুলোর মধ্যে কানেকশন হচ্ছে এই যে ল্যামডা এবং ল্যামডা নট, এদের মধ্যে একটা কানেকশন আছে, এই কানেকশনটা হচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা নট সমান এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। এটা লেস ইম্পর্টেন্ট, আমরা এতক্ষণ যে ফটো তড়িৎ ক্রিয়া পড়ে আসছি এগুলোই বেশি ইম্পর্টেন্ট, তবে এগুলো পড়তে হবে বাই এনি চান্স যদি একটু এদিক সেদিক কোশ্চেন করতে চায়। এই যে ল্যামডা মাইনাস ল্যামডা নট, এটা হলো
পরে কত তরঙ্গ দৈর্ঘ্য, আগে কত ছিল, তার মানে এটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আমরা এটাকে এই জন্য ল্যামডা, ডেল ল্যামডা লিখি, ডেল ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, h বাই m নট c 1 মাইনাস cos থিটা। তো তুমি চাইলে এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন সরাসরি পাইতে পারো এভাবে। কোনটার কি পরিচিতিগুলো একটু বলি। পরিচিতিগুলো হচ্ছে ল্যামডা, ল্যামডা, আচ্ছা এখানে তো পরিচিতিগুলো লিখাই আছে, আমি একটু ধরাই দিই। ল্যামডা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা নট হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ই নট কি আপতিত ফোটনের শক্তি, বিক্ষিপ্ত ফোটনের শক্তি হচ্ছে ই, আর এটা হলো বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি, এটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন এর শক্তি। বাকি আছে কি এইচ, প্লাঙ্কের কনস্ট্যান্ট চিহ্ন, এম নট, এম নটটা একটু লিখে দিই, এম নট, এম নট হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31, মানে ইলেকট্রনের ভরটা এম নট এত কেজি। থিটার পরিচয় বিক্ষেপণ কোণ দেওয়াই আছে। ডেল ল্যামডা, ডেল ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, ডেল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তন। এই যে h বাই ল্যামডা সি, h বাই এম নট সি, এটাকে একসাথে ল্যামডা সি লিখে, মানে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এটার নাম কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এটার নাম h বাই এম নট সি, পুরোটাকে একবারে ল্যামডা সিও বলে, এটা ক্যালকুলেটরে সেভ করা আছে ল্যামডা সি এর ভ্যালুটা। এখন আসো দেখো, এই ফোটনের টোটাল এনার্জি ছিল ই, এটা একটা অংশ ইলেকট্রন নিয়ে গেছে, বাকি অংশটা তার মধ্যে রয়ে গেল, তার মানে এই দুইটার যোগফল অবশ্যই আগে যে এনার্জি ছিল সেটার সমান, অর্থাৎ আগে এনার্জি ই নট, এটা গিয়ে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হলো বিক্ষিপ্ত ফোটন তার কাছে যতটুকু বাকি আছে, আর বাকিটা নিয়ে গেছে ইলেকট্রন গতিশক্তি আকারে, এটাকে বলা হয় ইলেকট্রনের গতিশক্তি। তাহলে আলটিমেটলি আমাদের এটা হচ্ছে একটা সূত্র, এই সমান, তোমার কাছে যদি ল্যামডা নট থাকে ই নট পাবা, তোমার কাছে যদি ল্যামডা থাকে ই এর মান পাবা, থিটার মান তো আছেই, এই ই কে এর মানটাও তাহলে পাই যাবে, একটা এটা এবং এটা যদি থাকে ই কে এর মানটা বসাইলে পাই যাবে। আমাদের মেইন সূত্র হচ্ছে এখানের এই তিনটা, একটা অঙ্ক করি দেখো, বলতেছে একটি ফোটন স্থির ইলেকট্রনের সাথে ইলেকট্রন দ্বারা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তাহলে থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ডেল ল্যামডা, এর ভ্যালু কত, তো আমরা সূত্র জানি ডেল ল্যামডা সমান h বাই এম নট সি 1 মাইনাস cos থিটা। h এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, এম নট এর মান 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31, সি এর মান 3 into 10 টু দি পাওয়ার 8, 1 মাইনাস cos থিটা হলো 60 ডিগ্রি। এখান থেকে যেটা আসে সেটাই হলো আনসার, মিটারে আসবে অবশ্যই, মিটারে। লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 2, এটা করলেই শেষ করে দিব। বলতেছে একটা ফোটন স্থির ইলেকট্রনের উপর 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আপতিত হয়েছে। আমরা চলো একটা চিত্রটা আঁকাই। এই একটা ইলেকট্রন স্থির এখানে বসে ছিল, এখান দিয়ে একটা ফোটন আসতেছে, এই একটা ফোটন আসতেছে, বলতেছে এত তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আপতিত হয়, তাহলে তার আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট 2000 অ্যাংস্ট্রম, 2000 অ্যাংস্ট্রম 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তাহলে সে যখন সোজা গেছে এই যে এই দিক বরাবর 60 ডিগ্রি কোণে, থিটার মান 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে, এরকম করে চলে গেছে সামনে। ইলেকট্রনটা অন্যদিকে চলে গেছে, ইলেকট্রনটা অন্য একটা দিকে চলে গেছে, অবশ্যই সে একটা গতিশক্তি নিয়ে চলে গেছে এইকে। তোমাকে বলছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য মানে হলো এই ল্যামডা এর ভ্যালু কত, কিভাবে পাবো? বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মাইনাস ল্যামডা নট সমান h বাই এম নট সি 1 মাইনাস cos থিটা। মানগুলো বসায় দাও, ল্যামডা মাইনাস ল্যামডা নটের ভ্যালু 2000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমে বসাইছি তাহলে অবশ্যই অ্যাংস্ট্রমে পাবো, খেয়াল রাখো, অথবা মিটারে বসাই দিই, প্যারা কম, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিয়ে যাই 10 টু দি পাওয়ার মাইনাস 10 সমান h এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, এম নট এর মান 9.11 10 টু দি পাওয়ার মাইনাস
31, সি এর মান 3 × 10 টু দি পাওয়ার, জাস্ট মান বসানো আর ক্যালকুলেশন করা আর কি। 1 মাইনাস কজ থিটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের ল্যামডা এর একটা ভ্যালু আসবে। চলো আমি একটা ক্যালকুলেশনটা দেখাই, কারণ এখানে একটু ঝামেলা আছে ছোট। 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 1 মাইনাস কজ 60 হইল নিচে 9.11 10 to the power minus 31 into 3 into 10 to the power 8 plus 2000 10 to the power minus 10। তাহলে এটা ক্যালকুলেট করলে এরকম আসে 2.00000 সামথিং আছে। তুমি 2.0 লিখো না, 2.0 লিখলে কি হবে, এটা 2000ই থেকে যাবে। তুমি তো এটা বুঝতে পারতেছো যে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়বে, বড় হবে। তাহলে যে পর্যন্ত না পর্যন্ত এই সংখ্যা আসে সে পর্যন্ত লিখতে থাকবা। 2.0000 চারটা 1 2 এই পর্যন্ত 1 2 10 to the power minus 7 মিটার। তুমি যদি এটা লিখো তাহলে কিন্তু এটা 2000 10 to the power minus 10 হয়ে যাবে। এটা খেয়াল রাখবে সবসময়। অনেক ছোট চেঞ্জ হয় তাই একটু বাড়ে, একটু বাড়ে। তো এটা ধরতে হবে যে পর্যন্ত, কয়টা পর্যন্ত লিখবা, যে পর্যন্ত না চেঞ্জ হয় ওই পর্যন্ত লিখবা। হইলো, ল্যামডার মান পেয়ে গেলাম। পরে বলতেছে আপতিত আর বিক্ষিপ্ত ফোটনের শক্তি বের করো। এই ল্যামডার মান পেয়ে গেছি, বিক্ষিপ্ত ফোটনের শক্তি তাহলে পেয়ে যাব, বিক্ষিপ্ত ফোটনের শক্তিকে আমরা লিখি ই। তাহলে চলো ই এর মান বের করে ফেলি। 2 নাম্বার, বিক্ষিপ্ত ফোটনের শক্তি, বিক্ষিপ্ত ফোটনের শক্তি ই, যেহেতু ল্যামডা আছে আমার কাছে, hc বাই ল্যামডা। এখানে ভ্যালুগুলো বসাবো। হ্যাঁ, ভ্যালুগুলো বসাইলে হবে h এর মান 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু c এর মান 3 10 টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে এটা। তাহলে এটা আসতেছে 9.9389 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাও 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতেছে হচ্ছে 6.2, 4-5টা ঘর নিবা এখানে, কারণ বুঝতে হচ্ছে তো ক্যালকুলেশনগুলো অনেক ছোট ছোট হয়। এত ইলেকট্রন ভোল্ট। পরে আর কি লাগবে, বিক্ষিপ্ত ফোটনের শক্তি তো পাইছি, আপতিতটাও লাগবে। আপতিত ফোটনের ল্যামডা আছে, তাহলে আপতিত ফোটনের শক্তি ই নট অবশ্যই পাবো। কিভাবে, আপতিত ফোটনের শক্তি ই নট সমান hc বাই ল্যামডা নট। এই ল্যামডা নট 2000 অ্যাংস্ট্রম থেকে মিটারে নিবা। আমি সরাসরি করতেছি, তোমরা ভ্যালুগুলো বসাই দিও। 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 3 10 টু দি পাওয়ার 8 নিচে হচ্ছে ল্যামডা নট। ল্যামডা নট হচ্ছে 2000 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসতেছে এটাকে 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ দিতে হবে, মানে ইলেকট্রন ভোল্টে এনার্জিটা বের করবা। এটা আসতেছে 6.211 কয়টা নিছে, 1 2 3 4 5টা নিছে, 1 2 3 8 7 5 এত ইলেকট্রন ভোল্ট। মানে এইটুক বুঝতে পারো যে তুমি যদি 2 ঘর নিতা এটা কিন্তু 6.21 হয়ে যায়। দুইটা সমান হবে না, এখানে এনার্জিটা কিছুটা কম হবে, সরি এখানে এনার্জিটা কিছুটা কম হবে। যতক্ষণ না পর্যন্ত কম ধরা পড়ছে এই পর্যন্ত তুমি জাগিয়ে থাকবা। দেখো এখানে যদি 2 ঘন্টাও মেলে না, 3 ঘর না, 4 ঘর না, 5তম ঘরে গিয়ে ঠিক হয়েছে। এই জন্য মিনিমাম 4-5টা ঘর এখানে নিবা। তো 2 নম্বর কোশ্চেনের আনসার এসে গেছে। 3 নম্বর বলছে বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তিটা কত। আমি এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। তোমাকে যদি বলা হয় তাহলে এই এনার্জিটা কত, এই দুইটা যোগ করলেই তো এটা পাওয়া উচিত। তাহলে 3 নাম্বার হচ্ছে বিক্ষিপ্ত, আচ্ছা এটাকে এইভাবে লিখি, ই নট সমান ই প্লাস ইলেকট্রনের শক্তি ই কে। তাহলে ই নটের ভ্যালু যে সেম কাইন্ডের, ই কে সমান ই মাইনাস, সরি উল্টা হয়ে গেছে, মানগুলো বসাই তারপরে কাজ করতে থাকি। ই নট হচ্ছে 6.211875 সমান ই এর মান হলো 6.211, এই যে এখান থেকে 83 প্লাস ই কে, এটা ইলেকট্রন নিয়ে গেছে গতিশক্তি আকারে। ই কে সমান আসতেছে 6.211875 মাইনাস 6.21183, তাহলে এটা আসতেছে 4.5 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইলেকট্রন ভোল্ট। এটাই আমাদের আনসার। অনেক ছোট ছোট ভ্যালু আছে, জাস্ট ক্যালকুলেশনে এখানে সমস্যা, আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই।
এইটুক পড়লেই হবে। এইটুক পড়ে তোমাদের এক্সট্রা যেটা করা লাগবে এটার পরে আমি যেটা পড়াই দিলাম, প্রত্যেকটা কনসেপ্ট পড়াই দিছি, তোমাকে বোর্ডের সিকিউ গুলো করে ফেলতে হবে, সকল বোর্ডের সিকিউ গুলো করে ফেলতে হবে। বোর্ডে আসা লাস্ট 2 বছর এটা করলেও চলবে, সমস্যা নেই। বোর্ডের সিকিউ পড়বা, সাথে এমসিকিউ পড়বা, এমসিকিউ। তারপর যে কোনো টেস্ট পেপার বা গাইড তুমি যেটা পড়ছো ওই গাইডের যে পিছন দিকের ক খ আছে, এই ক খ গুলো তুমি নিজে নিজে পড়ে নিবা। এটুক হইলেই তোমার ফুল প্রিপারেশন কমপ্লিট হবে। তুমি যদি এটা ওয়েট করো যে আমি তো এখন পড়ে ফেলছি কনসেপ্ট, পরে পড়বে না, তাহলে পড়া হবে না। এখন পড়ে ফেলছো, এখন সাথে সাথে বোর্ড সিকিউ, এমসিকিউ, টেস্ট পেপারের ক খ এগুলো পড়ে ফেলো, একদম পুরা প্যাকেট করে ফেলো, ঠিক আছে?